আর ধরা পড়ে গেল? শয়তানি হাসি হেসে রাব্বানি বলে, আমার নাম ভুলেও বলা যাবে না। এতেও তোমাদেরই লাভ। কেমন? আমি ওই টাকার কথা ভুলে যাব। তোমাদের সাথে আমার কোনো লেনদেন নাই, কখনো ছিলও না। দুই দিক থেকে তানভীরকে টাকাটা ফেরত দিতে হবে না, তবে ধরা পড়ে গেলে বিশাল বিপদ হয়ে যাবে। তানভীরের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। সব শুনেও কাজটা করতে রাজি হয় তানভীর। ওরা চারজনেই আপত্তি জানায়। এত বড় একটা রিস্ক ওরা কিছুতেই তানভীরকে নিতে দিবে না। কিন্তু তানভীর তার সিদ্ধান্তে অনড়। এমন সুযোগ ও আর পাবে না। চারজন মিলে যখন তানভীরকে ওর সিদ্ধান্ত বদলাতে রাজি করতে পারেনি, তখন ওরা সিদ্ধান্ত নেয় পাঁচজন একসাথে যাবে। পরিকল্পনা করে কাজ করলে নিশ্চয়ই ধরা না পড়ে কাজটা করতে পারবে। কিন্তু ওদের সুষ্ঠু পরিকল্পনা কোনো কাজে দেয় না, কারণ আসল পরিকল্পনাটা ওরা জানতোই না। রাব্বানি ওদের দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে। পুলিশ আগেই জানতো এই চালানটার ব্যাপারে। কোথায় কখন চালানটার আদান প্রদান হবে সব খবর পুলিশের জানাই আছে। রাব্বানি চালাকি করে পুলিশের জানা লোকেশনে ওদের পাঁচজনকে পাঠিয়ে দেয়, আর অন্যদিকে নিজের লোক পাঠিয়ে চালান নিয়ে নেয়। আর এদিকে পুলিশের কাছে ধরা পড়ে যায় ওরা। সেখান থেকে পালিয়ে আসার সময় তানভীরের পায়ে গুলিটা লাগে। নিজেদের দোষ স্বীকার করা রৌনককে কথাও দেয় আর কখনো এমন কিছু করবে না। অনেক চিন্তা ভাবনা পর রৌনক সিদ্ধান্ত নেয় বিষয়টা পুলিশকে জানাবে না। তিনজনই সদ্য ভার্সিটিতে ভর্তি হয়েছে। অভাব জিনিসটা এমনই। অভাব থাকলে আর মানুষের চিন্তা ভাবনা ঠিক থাকে না। তখন কেবল টাকা কিভাবে ইনকাম করবে সেটাই মুখ্য হয়ে দাঁড়ায়। সৎপথ বা অসৎ পথ আর ম্যাটার করে না। ওরা সুযোগ পেলে একজন হীরের টুকরো হয়ে বেরিয়ে আসবে। সেই দায়িত্বটা রৌনক নিজের কাঁধে তুলে নেয়। পরবর্তীতে রৌনকের নির্দেশ মতো রাব্বানিও ওর চক্রকে পুলিশকে ধরিয়ে দিতে ওরা পাঁচজন হেল্প করে। ওদের প্রত্যেকের লেখাপড়ার দায়িত্ব রৌনক নিজে বহন করে। এমনকি ওদের পরিবারে কাজ করতে পারবে এমন প্রত্যেকের কাজের ব্যবস্থাও করে দেয়। ওরা পাঁচজনই ঢাকার ভালো বেসরকারি ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করেছে। ওই ঘটনার পর এমন হয়েছে পাঁচজনই রৌনকের জন্য এক পায়ে জীবন দিতে রাজি, বিশেষ করে তানভীর। রৌনক বললে এক্ষুনি গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ার আগে দুইবার ভাববে না সে। তানভীরের নিজস্ব একটা সার্কেল আছে, বিশাল এক নেটওয়ার্ক। কোথায় কি হচ্ছে সব খবরাখবর তানভীরের গ্রুপটার কাছে আছে। আর যে খবরটাও ওরা জানে না, একটু এদিক সেদিক টান দিলে সেই খবরটাও বের করে ফেলা তানভীরের জন্য আহামরি কোনো ব্যাপার নয়। রৌনকের জন্য একনিষ্ঠভাবেই কাজ করে সে। রৌনকের একটা ফোন কলই যথেষ্ট সেজন্যে। তানভীর যেখানে থাকুক তৎক্ষণাৎ হাজির হয়ে যায়। আজ রৌনকের হওয়া অ্যাক্সিডেন্টের পেছনে কে দায়ী সেই খবর নিয়ে এসেছে তানভীর। জ্ঞান ফেরার পর তানভীরকে ফোন করেছে রৌনক সবার আগে। তানভীরের দেওয়া পেনড্রাইভটা হাতে নিয়ে লাবিবের উদ্দেশ্যে রৌনক বলে, ল্যাপটপটা দাও। লাবিব গিয়ে রুমের অন্য পাশে থাকা কাউচের উপর থেকে ল্যাপটপটা নিয়ে এসে দিল। তানভীর খানিকটা আমতা আমতা করে বলে, আপনি ফাইলটা খোলার আগে আমার সঙ্গে কিছু কথা ছিল। রৌনক এক মুহূর্তের জন্য থামে। সাধারণত ইতস্তত করার ছেলে তানভীর নয়। সে ইতস্তত করছে মানে গুরুত্বপূর্ণ কিছু হয়তো লাবিবের সামনে বলতে চাইছে না, তা বুঝতে পেরে রৌনক বলে, লাবিব, তুমি একটু বাইরে যাও, আমি একটু তানভীরের সাথে কথা বলবো। কোনো প্রশ্ন না করে তৎক্ষণাৎ বেরিয়ে যায় লাবিব। সে বেরিয়ে গেলে তানভীরের দিকে তাকায়। রৌনক জিজ্ঞাসা করে, কিছু বলতে চাও? ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে তানভীর বলে, ওখানে দুটো ফাইল আছে। আমি জানি আপনি আমাকে নিষেধ করেছিলেন ম্যাডামের খোঁজ করতে, তবু আমি নিজেকে আটকে রাখতে পারিনি। সরি। ওর কোনো প্রয়োজন নেই তানভীর। প্রয়োজন আছে কি নেই সেটা আপনি বুঝবেন। আমি আমার দায়িত্ব পালন করেছি, বাকিটা আপনার ইচ্ছা। আপনি ফাইলটা খুলে দেখবেন কি দেখবেন না। রৌনক আর কিছু বলে না। তানভীর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, বলে, আজ আসছি, কোনো প্রয়োজন হলে একটা মেসেজ করে দিবেন, আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব। নিজের খেয়াল রেখো। ওদের সবাইকে বলো আমার জন্য দুশ্চিন্তা না করতে। আমি ঠিক আছি। আমি ওদের কাউকে বলিনি আপনার জ্ঞান ফিরেছে। আপাতত হয়তো বেশি লোক না জানানোটাই উচিত হবে। আসছি, খেয়াল রাখবেন নিজের। বেরিয়ে যাবার আগে এগিয়ে এসে রৌনকের কাঁধে আলতো হাত রেখে তানভীর আরো বলে, আমি আপনাকে স্যার ডাকলেও আমার জন্য আপনি বড় ভাইয়ের থেকে কোনো অংশে কম কিছু না। আমার মতো অনেকের জন্যই আপনি অনেক গুরুত্বপূর্ণ একজন। আপনার সুস্থ থাকা, ভালো থাকা, বেঁচে থাকাটা আপনার জন্য যতখানি গুরুত্বপূর্ণ, তার চাইতে আমাদের জন্য অনেক বেশি জরুরি। কেবল জানে বেঁচে যাওয়াটাই বেঁচে থাকা নয়, বেঁচে থাকার জন্য ভালো থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। নিজের জন্য না হলেও আমাদের জন্য অন্তত ভালো থাকবেন প্লিজ। রৌনক কেবল মাথা ঝাঁকায়। সে জানে ওরা আসলে প্রত্যেককে তার জন্যে পাগল।
এই ছেলেগুলোর জন্য বিশেষ কিছুই করেনি সে, তবুও এরা মাথায় করে রাখে তাকে। তার একটা আদেশে জীবন দিয়ে হলেও রাখবে এরা। এদের জন্য এতখানি প্রিয় রৌনক। তানভীর দরজার দিকে এগুলে ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখে সে। দুটো ফাইল পেন ড্রাইভটায়, একটা মিসেস চিত্রলেখা রৌনক জামান নামে, কিন্তু সেই ফাইলটাকে পুরোপুরি উপেক্ষা করে অন্য ফাইলটায় ক্লিক করে রৌনক। এই মুহূর্তে নিজের ফোকাস অন্যদিকে ঘোরাতে চায় না সে। অনেক জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ তার হাতে রয়েছে। তার চারিদিকে প্রকাশ্যে ঘুরে বেড়ানো এই শত্রুকে সময় থাকতে উপড়ে ফেলাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। তানভীরকে বেরিয়ে আসতে দেখে এগিয়ে গিয়ে তাকে বিদায় জানিয়ে কেবিনে প্রবেশ করে লাবিব। রৌনকের কাছাকাছি এগিয়ে এসে জিজ্ঞাসা করে, এখন আমাদের করণীয় কি? সবাইকে জানিয়ে দাও কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে আমার। সবগুলো চ্যানেলে হেডলাইন হোক, মাকে ফোন করে বলে দাও। সবাই আমাকে দেখতে আসতে চাইলে কাউকে বাধা দিও না আপাতত। ঠিক আছে। লাবিবকে নির্দেশ দিয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে আবারও মনোনিবেশ করে রৌনক। এবারে খেলাটা জমবে। বারবার ঘুঘু ধান খেয়ে গেছে, এবার সে বুঝবে ধান চুরি করার আসল মজাটা কোথায়। আরও 2 দিন রৌনককে হাসপাতালে থাকতে হয়েছে, যদিও সে থাকতে চায়নি, কিন্তু ডাক্তারের দেওয়া যুক্তির কাছে সে আর বলার কিছু পায়নি। এমন গুরুতর আহত রোগী যে 3 সপ্তাহ কোমায় ছিল, তার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে তাকে রিলিজ করে দিলে ব্যাপারটা সন্দেহজনক হয়ে দাঁড়াবে। রৌনককে জ্ঞান ফিরবার পর মিডিয়াকে জানানোর 1 ঘন্টার মাথায় রৌনককে ডাক্তারকে মিডিয়া ফেস করতে হয়েছে। তার অবস্থা সম্পর্কে ব্রিফ করতে হয়েছে। দিলারা জামান, জাহানারা, সাবা ও তার পরিবারের সবাই এসে হাসপাতালে মাথায় তুলে নিয়েছিল। লিখন ফোন করেছিল লাবিবকে চারু আর খালাকে নিয়ে হাসপাতালে আসবে কিনা। রৌনকের জ্ঞান ফিরেছে শোনার পর থেকে চারু আগের চাইতে আরও বেশি অস্থির হয়ে গেছে তার সঙ্গে দেখা করবে বলে, কিন্তু রৌনকের আদেশে লাবিব নিষেধ করে দিয়েছে ওদের হাসপাতালে আসতে। ওদের কারো আসার প্রয়োজন নেই বলে জানিয়েছে। রৌনকের এমন আপত্তি মুখে প্রকাশ না করলেও মনে মনে আহত হয়েছে চারু। ভাবতে বাধ্য হয়েছে ওর বোনের চলে যাওয়ায় কি এমন মুখ ফিরিয়ে নেওয়ার কারণ। রৌনক কি আসলে মুখ ফিরিয়ে নিয়েছে? লাবিব গেছে রৌনকের রিলিজ পেপার তৈরি করতে। সে কেবিন থেকে বেরিয়ে যেতে রৌনকের ফোনটা বেজে ওঠে। মিলন ফোন করেছে। রৌনক জানে কেন এই সময় মিলন ফোন করেছে। কলটা রিসিভ করে ফোন কানে নিতেই লাইনের অন্য পাশ থেকে মিলন বলে, স্যার, শুনছি, বলো। কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ মিলন। মেনশন নষ্ট স্যার। এনিথিং ফর ইউ। আপনি নিজের খেয়াল রাখুন। টেক কেয়ার, রাখছি। বেশি কথা না বলে ফোন ছাড়ে রৌনক। কনফার্মেশন যা পাবার তা সে পেয়ে গেছে। লাবিব যাবার আগে তার পোশাক দিয়ে গেছে তৈরি হয়ে নিতে। ফোন ছেড়েই তৈরি হয়ে নেয় সে। তৈরি হয়ে বাথরুম থেকে বের হতে দেখে রিপা দাঁড়িয়ে। রৌনকের হাতে থাকা রুমালের হাত মুছতে মুছতে সে বলে, আরে রিপা যে, কখন এলে? মাত্রই এলাম ভাইয়া। কষ্ট করে হাসপাতালে এলে কেন? আমি বাসায় যাচ্ছি। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে ভাইয়া। কথাগুলো হয়তো বাসায় বলতে পারবো না, তাই বাধ্য হয়ে হাসপাতালে আসা। না শুনে রৌনক আন্দাজ করতে পারে রিপা কোন বিষয়ে কথা বলতে চাইছে। আন্দাজ করে বলে, তোমার জরুরি কথাটা কি কয়েকটা দিন অপেক্ষা করতে পারবে রিপা? না ভাইয়া, এই কথাগুলোর সাথে আমার জীবনটাও জড়িয়ে আছে। সেটা কি রকম? লিখন কিছু বলেছে তোমায়? রৌনকের মুখে লিখনের নাম শুনে খানিকটা ভড়কে যায় রিপা। বুঝতে চেষ্টা করে রৌনক কি কোনোভাবে লিখন আর ওর সম্পর্কের কথা জানে। কে বলেছে তাকে? লিখন নিজেই নাকি চিত্রলেখা ভাবে রিপা, তবে ওকে খুব একটা ভাবতে হয় না। রৌনক নিজেই বলে, দেখো রিপা, তোমাকে আমি ছোট বোনের মতো জানি, আর লিখনের সাথে আমার কি সম্পর্ক সেটা তো তুমি জানোই। আমার ছোট ভাই বোনগুলোর জীবনে কি হচ্ছে না হচ্ছে সেটুকু খবর তো আমাকে রাখতেই হয়, তাই না বলো? সামান্য মাথা ঝাঁকায় রিপা। রৌনক নিজেই জিজ্ঞাসা করে, আমাকে বের হতে হবে, বলো তোমার জরুরি কথা শুনি। সামান্য আমতা আমতা করে রিপা বলে, আমার কাছে সলিড প্রমাণ নেই, কিন্তু আমার মনে হয় চিত্রা আপার এইভাবে গায়েব হয়ে যাওয়ার পেছনে আমার বোন দায়ী। সাবা? হ্যাঁ, সাবাকে কেন দায়ী মনে হচ্ছে তোমার? শুনতে খারাপ শোনালেও এটা সত্যি। আমার বোন আপনার জন্য অফসেট ভাইয়া। যে কোনো মূল্যে ওর আপনাকে চাই। সেই জন্য আপার বড় ধরনের কোনো ক্ষতি করার আগে দুবার ভাববে না। এতদিনে আপা কি অবস্থায় আছে? রিপাকে কথা শেষ করতে না দিয়ে রৌনক বলে, তুমি এত ভেবো না রিপা, এসব তোমার না ভাবলেও চলবে। চিত্রলেখা চলে যাওয়ার পেছনে অন্য কেউ যতখানি দায়ী ততখানি ও নিজেই দায়ী। আপা কিভাবে?
তোমাকে যদি কেউ লিখনের জীবনে হুমকি দিয়ে ওর জীবন থেকে সরে দাঁড়াতে বলে, তাহলে কি করবে তুমি? লিখনকে ছেড়ে দিয়ে চলে যাবে নাকি ওর পাশে থেকে ওকে রক্ষা করার চেষ্টা করবে? ছেড়ে যাবে কখনো লিখনকে? দ্রুত ও মাথা ঝাঁকায় রিপা, মুখে বলে, কখনোই নয়। অথচ দেখো, যে দায়ী হয়ে থাকুক না কেন, যত বড় সমস্যায় হয়ে থাকুক না কেন, চিত্রলেখা সেটা আমাকে না জানিয়ে, সলিউশন বের করার চেষ্টা না করে আমাকে ছেড়ে চলে গেল। ওর জন্য আমার পাশে থাকা চাইতো, আমাকে ছেড়ে যাওয়াটাই সহজ, তাই সে সেটাই করেছে। ভাইয়া, বাদ দাও রেপা, থাকো নিজের মতো। আমার জরুরি কিছু কাজ আছে, বের হতে হবে। রৌনক রিপাকে পাশ কেটে বেরিয়ে যাবার জন্য পা বাড়ালে রিপা বলে, আপা ভালো আছে তো রৌনক ভাইয়া? রিপার প্রশ্নের জবাব দেয় না রৌনক, ওকে পাশ কেটে বেরিয়ে যায়। রৌনক সামনের প্যাসেঞ্জার সিটে উঠে বসতে ড্রাইভিং সিটে বসে থাকা লাবিব জিজ্ঞাসা করে, কোথায় যাব? খালাকে দেখতে যাব। সম্মতিতে মাথা ঝাঁকিয়ে গাড়ি স্টার্ট দেয় লাবিব। রৌনকের এত বছরের পুরনো বিশ্বস্ত ড্রাইভার রশিদ সেদিনের অ্যাক্সিডেন্টে স্পটেই মারা গেছে। এখন পর্যন্ত তার জন্য নতুন ড্রাইভার রাখা হয়নি, তাই আপাতত লাবিবই এই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছে। এত বড় একটা ঘটনার পর এক্ষুনি চট করে কাউকে ভরসা করা যাচ্ছে না। অনেক দেখে শুনে বুঝে তারপর নতুন ড্রাইভার হায়ার করা হবে। খানিকক্ষণ চুপ করে বসে থাকার পর রৌনক জিজ্ঞাসা করে, রশিদের বাসায় সবাই ভালো আছে তো? ওদের কি লাগবে না লাগবে দেখছো তো? আপনি একদম চিন্তা করবেন না, আমি ওদিকটা সামলে নিয়েছি, ওরা সবাই ভালো আছে। একদিন গিয়ে রশিদের ছেলে মেয়ে দুটোকে দেখে আসবো, তুমিও আমার সাথে যাও। জি। মাথা ঝাঁকায় লাবিব। লাবিব বুঝে রশিদের মৃত্যুটা রৌনককে খানিকটা নাড়িয়ে দিয়েছে। সেদিন সে নিজেও মরে যেতে পারত, এই কথাটা ভাবায় তাকে। রৌনক না বললেও লাবিব এসব বুঝে। চারুখালা দুজনাই ঘরে। খালার শরীরটা ভালো নেই, আগের রাত থেকে প্রেশারটা একটু হাই। রৌনক সরাসরি খালার ঘরে এসেছে। অসুস্থ মানুষকে অহেতুক বিছানা থেকে টেনে তুলে কষ্ট দিতে চায় না সে। খালার পাশে বসে থেকে চোখে তন্দ্রা মতো লেগে এসেছিল চারুর, তাই রৌনকের ঘরে প্রবেশটা ঠিক টের পায়নি ও। যতক্ষণে কারো উপস্থিতি টের পেয়েছে ততক্ষণে রৌনক এগিয়ে এসে চারুর মুখোমুখি দাঁড়িয়েছে। আচমকায় চোখ মেলে রৌনককে দেখে ভূত দেখার মতো কিছুক্ষণ তবদা খেয়ে তাকিয়ে রইল কেবল। ঠিক দেখছে না ভুল সেটা বোঝার জন্যে হাতে চোখ ডলে চোখ লেগে থাকা ঘুম নামানোর চেষ্টা করে। কয়েক সেকেন্ড সময় লাগে চারুর বুঝতে সত্যি সত্যি রৌনক এসেছে। দাঁড়িয়ে থাকবে নাকি একটু জড়িয়ে ধরবে? রৌনকের কথায় যেন চারুর তন্দ্রা কাটে। ঝট করে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে জড়িয়ে ধরেও, সেই সঙ্গে ভেবেও করে কেঁদে ফেলে। এই মুহূর্তে চারু কেন কাঁদছে তা সে নিজেও জানে না। হাত বাড়িয়ে চারুর মাথায় হাত বুলিয়ে দিয়ে রৌনক বলে, কেঁদো না চারু, আর কেঁদো না, এবারে সব ঠিক হয়ে যাবে, আমি চলে এসেছি তো, আর কেঁদো না। চারুর কান্নার গতি বাড়ে, নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেও পারে না। কান্নার মাঝে হেঁচকি তুলে বলে, আপাকে এনে দেন, আমার আপাকে এনে দেন না, আপাকে এনে দেন। রৌনক মুখে কিছু বলে না, কেবল আলতো স্নেহ ভরা স্পর্শে চারুর মাথায় হাত বুলিয়ে দেয়, ওকে শান্ত করার চেষ্টা করে। ততক্ষণে চারুর কান্নার শব্দে খালার ঘুম ভেঙে গেছে। লিখন, চয়ন ও লাবিন বাইরের ঘর থেকে এগিয়ে এসে এই ঘরের দুয়ারে দাঁড়িয়েছে। ছোট বোনের চোখে পানি দেখে ভাইদের চোখও ভিজে উঠেছে। রৌনকের ছলছল করা চোখ জোড়া হয়তো ওরা দেখলো বা দেখলো না, কেউ দেখে ফেলার আগে দ্রুত পলক ফেলে নিজেকে সামলে নেয় সে। তার ভেঙে পড়ার সময় এটা নয়, এতগুলো মানুষ তো তাকে সামাল দিতে হবে। রৌনক জানে এরা সব এক অদৃশ্য আশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে, তার ভরসায় অপেক্ষা করছে চিত্রলেখা ফিরে আসার। রৌনক জানে এরা সবাই বিশ্বাস করে সে ঠিক ঠিক চিত্রলেখাকে ফিরিয়ে আনবে, কিন্তু সত্যি কি সে ফিরিয়ে আনবে চিত্রলেখাকে? রৌনকের বুক থেকে মুখ তুলে কান্না ভেজা চোখ মুখ নিয়ে চারু জিজ্ঞাসা করে, আমাকে এনে দিবেন? দিব, এনে দেব, সত্যি? সত্যি এনে দেব, এই কথা দিচ্ছি তোমায় ছুঁয়ে। রৌনকের থেকে আশা পেয়েও চারুর কান্না বন্ধ হওয়ার বদলে আরও বাড়ে। চারু জানে না ওর কেন এত কান্না পাচ্ছে, কান্না থামতেই চাইছে না। এই কান্না দুঃখের না সুখের বুঝতে পারছে না চারু, ওর শুধু কান্নাই পাচ্ছে। রৌনক বসে আছে তার গাজীপুরের গোডাউনের ভিতরে। সে বসে আছে চেয়ারে, তার পেছনে এক সিরিয়ালে দাঁড়িয়ে আছে লাবিব, তানভীর, রাব্বি, শাওন, ইমন, মিলন। রৌনকের বরাবরই সামনে আরেকটা চেয়ারে বসে আছে সালমান রহমান, তবে সে রৌনকের মতো স্বাভাবিকভাবে বসা নেই। তাকে চেয়ারটার সাথে বেঁধে রাখা হয়েছে। এতক্ষণ জ্ঞান ছিল না তার। আজ সকালবেলায় প্যান প্যাসিফিকে মিটিং শেষ করে বের হওয়ার সঙ্গে সঙ্গে একদল মুখোশ পরা লোক তাকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে এসেছে।
লোকগুলোর একজন বলেছিল তাকে চুপচাপ বসে থাকতে, কথা শুনলে তাকে কোনো ধরনের আঘাত করা হবে না, কিন্তু সালমান রহমান ধস্তাধস্তি করার চেষ্টা করলে বাধ্য হয়ে তাকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয়েছিল। তারপর থেকে আর জ্ঞান নেই সালমানের। তাকে কোথায় আনা হয়েছে, কেন আনা হয়েছে কিছুই সে জানে না। গোডাউনের যে ঘরটায় সালমানকে রাখা হয়েছে সেই ঘরের লোহার দরজাটা খোলা ও লাগানো, শব্দ হলে রৌনক বাদে অন্যরা সবাই পিছন ফিরে তাকায় একবার। পেছন থেকে এগিয়ে এসে রৌনকের পাশে দাঁড়ায় চঞ্চল। সালমানের দিকে এক পলক তাকিয়ে রৌনকের মুখের দিকে তাকায় সে বলে, এই তেলাপোকার জন্য আপনি কষ্ট করতে গেলেন কেন? এর জন্য তো আমার একটা অর্ডারেই যথেষ্ট ছিল। নাকি আজকাল আর আমাকে ভরসা করা যাচ্ছে না? কেমন কেমন করে যেন হাসি রৌনক। সাখাওয়াতের দিকে তাকিয়ে বলে, তেমন কিছু নয়, আমি জানি ওর জন্য তুমি যথেষ্ট, কিন্তু কিছু কিছু হিসাব থাকে বুঝলে, সেই সব নিজের বুঝে নেওয়াটাই ভালো। ব্যবসা যেমন এমপ্লয় দিয়ে হয় না, নিজেকেও নজর রাখতে হয়, জীবনের অন্য 8-10টা হিসাবের ক্ষেত্রেও তাই। আপনি ভাই পাক্কা ব্যবসায়ী মানুষ, হিসেবের বাইরে এক পাও ফেলেন না। চঞ্চল ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের পরিচিত নাম, পরিচিত মুখ, যদিও সবার সঙ্গে দেখা দেয় না চঞ্চল। আজকাল অবশ্য নিজের হাতে কোনো কাজও করে না, তবে সবার ক্ষেত্রে তার হিসাব এক নয়। রৌনক জামান নামক মানুষটার এক কথায় নিজের হাতে 100 লাশ ফালানোর আগে 2বার ভাববে না সে। তাই তো রৌনকের একটা ফোন কল পাবার কয়েক ঘন্টায় সাখাওয়াতকে তুলে নিয়ে এসেছে চঞ্চলের লোকেরা বিনা প্রশ্নে। দীর্ঘ সময় অচেতন থাকার পর এতক্ষণে জ্ঞান ফিরেছে সালমানের। নড়াচড়ার শব্দ পেয়ে সামনের দিকে তাকায় সবাই। অনেকক্ষণ বসা থাকা অবস্থায় একদিকে কাত করে থাকায় কাত ধরে এসেছে রহমানের। জ্ঞান ফিরতে টের পায়ে পেছনে হাত বাঁধা রয়েছে তার। বুঝতে পেরেই হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তা বিফলে যায়। ডোন্ট টায়ার ইয়োরসেলফ মিস্টার রায়হান। জ্ঞান ফিরেই আচমকা নিজেকে বাধা অবস্থায় আবিষ্কার করায় সালমান খেয়ালই করেনি তার থেকে কয়েক হাত দূরত্বে কেউ আছে। অবশ্য রুমটায় পরিপূর্ণ আলোর ব্যবস্থাও নেই। সব মিলিয়ে প্যানিকড হয়ে গিয়েছে সে। মুখ তুলে রৌনককে দেখে সালমান চেঁচিয়ে ওঠে। হোয়াট দ্য ফাক ইজ দিস? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় রৌনক। 2 কদম সামনের দিকে এগিয়ে এসে বলে, ডোন্ট শাউট মিস্টার রায়হান, এখানে কেউ আপনাকে বাঁচাতে আসবে না। ইনফ্যাক্ট এই ঘরের বাইরে আপনার গলার আওয়াজ যাবে না। আমাকে কেন এখানে বেঁধে রাখা হয়েছে? সালমানের প্রশ্নে হেসে দেয় রৌনক। অদ্ভুত হেসে বলে, আপনি খুব ভালো করে জানেন সালাম সাহেব আপনাকে কেন এখানে বেঁধে রাখা হয়েছে। প্রত্যেক পাপী নিজের পাপ সম্পর্কে অবগত থাকে, আপনিও নিশ্চয়ই নিজের পাপ সম্পর্কে অবগত আছেন। রৌনকের কথা শুনে সালমান রহমানের চেহারার রঙই বদলে যায় সঙ্গে সঙ্গে। আচমকা সাপ দেখলে যেমন মানুষের চেহারা সাদা হয়ে যায়, অনেকটা তেমনই দেখাচ্ছে এই মুহূর্তে সালমানকে। সালমান রহমান শাপলা ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেডের মালিক। সালমান রহমান রৌনকের বড় ভাই, রাদিনের বয়সী। ব্যক্তিগত জীবনে ক্ষমতা ও স্বার্থান্বেষী মানুষ সালমান। টাকার জন্য সব করতে পারে সে। এমনকি এক্সপোর্ট ইম্পোর্টের নামে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নানা রকম চোরা কারবারির বিশাল চক্র আছে তার। এমনকি সেটা কেবল দেশেই সীমাবদ্ধ নেই। এমন কোনো নেশাদ্রব্য নেই যেটার র্যাকেট নেই রহমানের। জামান গ্রুপ অফ কোম্পানিজ একটি হচ্ছে জামান এক্সপোর্ট ও ইম্পোর্ট। সালমান রহমানের একমাত্র প্রতিদ্বন্দ্বী রৌনকের কারণে বিগত কয়েক মাসে সালমানের বেশ কিছু বড় বড় কাজে ব্যাঘাত ঘটেছে। এমনকি রৌনকের কারণেই সালমানের লক্ষ লক্ষ টাকার মাদক পুলিশেরা ধরে ফেলতে পেরেছে। কোটি কোটি টাকার লোকসান গুনতে হয়েছে সালমান রহমানকে। সেই রেশ ধরে রৌনকের অ্যাক্সিডেন্টটা করানো হয়েছিল। যে ড্রাইভারকে দিয়ে অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল তাকেও মেরে ফেলা হয়েছে যেন কোনো প্রমাণ না থাকে। কিন্তু এতেও বিশেষ লাভ হয়নি। সালমান রহমান নিজে রৌনকের অ্যাক্সিডেন্টের জন্য দায়ী সে তথ্য বের করতে 48 ঘন্টাও সময় লাগেনি রৌনকের। লিভ মি। সালমানের চিৎকারে ভ্রু উঁচু করে তার দিকে অদ্ভুত চাহনিতে তাকায় রৌনক। তারপর বলে, আমাকে নিজের শত্রু বানানোর আগে 10 বার ভাবা উচিত ছিল। বাবার থেকে বিজনেসটা একটু ভালো মতন করতে শিখেছি আমি। বাবা বলতেন শত্রুকে কখনো সেকেন্ড চান্স দিতে নেই, সেকেন্ড চান্স দিলেই সেই আবার আমাকে পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমি সেই ভুলটা করছি না। পেছন থেকে এগিয়ে এসে চঞ্চল রৌনকের পাশে দাঁড়িয়ে বলে, অহেতুক আপনি নিজের হাত নোংরা করবেন না। এখান থেকে বাকিটা আমি সামলে নিচ্ছি। এই কিটটাকে শেষ করার চাইতেও জরুরি কাজ আছে আপনার, আপনি সেগুলো সামাল দিন। একে আমি দেখছি। ইউ নো ইউ ক্যান ট্রাস্ট মি। আই ডু চঞ্চল, আই ডু ট্রাস্ট ইউ। পেছনে ঘুরে বেরিয়ে যাওয়ার আগে সালমানের দিকে তাকিয়ে রৌনক আরও বলে, গুড বাই মিস্টার রায়হান, আর চিন্তা করিয়েন না। আপনার ওয়াইফ ছেলে মেয়ে যেন ভালো থাকে সে দায়িত্ব আমি নিজে নিলাম। ওরা ভালো থাকবে, আমি কথা দিচ্ছি।
আর দাঁড়ায় না রৌনক, বেরিয়ে পড়ে। তার পেছনে পেছনে লাবিব, তানভীর, রাব্বি, মিলন, শাওন, ইমনও বেরিয়ে যায়। বাকিদের বিদায় জানিয়ে রৌনক প্যাসেঞ্জার সিটে উঠে বসলে ড্রাইভিং সিটে বসে থাকা লাবিব জিজ্ঞাসা করে, বাসায় যাবেন? লাবিবের দিকে তাকায় না রৌনক, সামনের দিকে তাকিয়ে থেকেই বলে, না, অফিসে যাব। 1 সপ্তাহ হয়ে গেল আপনি হাসপাতাল থেকে এসেছেন, একবারের জন্য বাসায় যাননি। এমন চলতে থাকলে তো অসুস্থ হয়ে পড়বেন। একটু বিশ্রাম দরকার আপনার। আমার কাজ শেষ হয়নি এখনো লাভি, গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, এগুলো শেষ না করা পর্যন্ত বিশ্রাম করতে পারবো না আমি। লাবিব আরও কিছু বলার জন্য মুখ খুললেও তাকে কিছু বলার সুযোগ না দিয়ে রৌনক বলে, প্লিজ লাভি, আপাতত কিছু বলো না আমায়, আর কয়েকটা দিন মাত্র। ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দেয় লাবিব। এই মুহূর্তে রৌনককে কিছু বলে যে বিশেষ কাজ হবে না তা সে খুব ভালো করেই জানে, তাই আর বৃথা চেষ্টাও করে না। রৌনক নিজেকে কাজে ব্যস্ত করে রেখেছে। হাসপাতাল থেকে রিলিজ হয়ে আসার পর এখন পর্যন্ত বাসায় যায়নি সে। হয়তো বাসায় যায়নি বলেই এখন পর্যন্ত নিজেকে ধরে রাখতে পেরেছে, নয়তো প্রিয়তমাবিহীন ওই শূন্য ঘরটা তাকে কামড়ে খেয়ে ফেলত। চিত্রলেখা জীবনে আসার পর রৌনক ভেবেছিল যতদিন সে বেঁচে থাকবে ততদিন এই জীবন তাকে আর কখনো একটা মুহূর্ত নিঃসঙ্গ কাটাতে হবে না। কিন্তু ভুল, সব ভুল। জীবন কখনো আমাদের পরিকল্পনা মাফিক চলে না, সেটাই আবার প্রমাণ পেয়েছে রৌনক নিজের জীবন দিয়ে। তিলোত্তমা চলে যাবার পর জীবনটাকে দুর্বিষহ লাগলেও মরে যেতে ইচ্ছা করেনি কখনো রৌনকের। কিন্তু যেই মুহূর্ত থেকে সে শুনেছে চিত্রলেখা তাকে ছেড়ে চলে গেছে, ঠিক সেই মুহূর্ত থেকেই বেঁচে থাকাটা একটা কঠিন কার্য ব্যতীত আর কিছুই মনে হয় না তার কাছে। ভালোবাসাহীন ভালোবাসার মানুষ ছাড়া বেঁচে থাকা যায় নাকি? এমন জীবন চায় না রৌনকের। চলেই যখন যাবে তাহলে কি দরকার ছিল চিত্রলেখার তার জীবনে আসার? প্রতি মুহূর্ত নিজেকে এই প্রশ্নটাই করে রৌনক। এক একটা নিঃশ্বাস, এক একটা মুহূর্ত কেবল কঠিন থেকে কঠিন লাগে। এই অস্বস্তি, এই অস্থিরতা, এই দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তি চায় তার। কিছু না, কেবল চিত্রলেখাকে চায়। চিত্রলেখা ব্যতীত আর কিছু চায় না। চিত্রলেখাকে ছাড়া বাঁচতেও চায় না সে। বেঁচে থাকতে হলে চিত্রলেখাকে তার লাগবেই। রৌনক তার সামনে থাকা ফাইলে মুখ গুজে বসে থাকলেও তার মন মস্তিষ্ক কোনোটা এখানে উপস্থিত নেই। কেউ একজন যে তার কেবিনে প্রবেশ করেছে সেটা টের পেলেও চোখ তুলে সেদিকে তাকানোর ইচ্ছা বা আগ্রহ কোনোটাই হচ্ছে না তার। এসব কি হচ্ছে রৌনক? নিজের মায়ের বাজখাই কণ্ঠে প্রশ্ন শুনে অনিচ্ছায় চোখ তুলে তাকায় রৌনক। দিলারা জামানের চোখ মুখে উদ্বেগ, কিন্তু রৌনক বরাবরই শান্ত, বলা উচিত বাড়াবাড়ি রকমের শান্ত। রৌনকের মতো মানুষের এমন শান্ত থাকাটাও জানান দেয় এই শান্ত থাকাটা কোনো বিশাল তুফানের আগমনী বার্তা জানান দিচ্ছে। জবাব দিচ্ছিস না কেন? জোরে একটা নিঃশ্বাস ছেড়ে সোজা হয়ে বসে রৌনক। টেবিলের উপরে থাকা পানির গ্লাসটা সামনের দিকে এগিয়ে দিয়ে বলে, বসো, পানিটাকে ঠান্ডা হও, তারপর কথা বলি। ঠান্ডা হয়ে কথা বলি মানে? প্লিজ মা। ছেলের কণ্ঠে অনুরোধ শুনতে পেয়ে এই মুহূর্তে উচ্চবাচ্য না করে ঠান্ডা হয়ে বসার সিদ্ধান্ত নেন দিলারা জামান। এক্ষুনি ছেলের সঙ্গে অহেতুক রাগারাগি করে উনি যে কারণে এসেছেন সেটা নষ্ট করতে চান না। দুটো গুরুত্বপূর্ণ কাজ করতে এসেছেন আজ তিনি। এক, ছেলেকে বাড়ি ফিরিয়ে নিতে এসেছেন, আর 2, সাবার সঙ্গে রৌনকের বিয়েটা এবারে পাকাপোক্ত করার একটা ফোন দিয়েও মনে মনে এঁটে ফেলেছেন। ঠান্ডা মাথায় কাজটা সারতে হবে, গরম হয়ে গেলেই বরং সব পণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, যা তিনি চান না কোনোভাবে। রৌনকের মুখোমুখি একটা চেয়ার টেনে বসেন দিলারা জামান। ছেলের এগিয়ে দেওয়া পানির গ্লাসটা তুলে নিয়ে কয়েক ঢোক পানিও পান করেন। গ্লাসটা নামিয়ে রাখলে রৌনক জিজ্ঞাসা করে, কফি বলি তোমার জন্য? দিলারা জামান না করতে চান, কিন্তু করেন না। আপাতত ছেলের তককে তককে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে, তাই শান্ত ভঙ্গিতেই বলেন, আমার একার জন্য কেন বলবি? তোর জন্যও বল। আজকাল কফি ভালো লাগে না আমার, চাই নেশাটা আরো গাঢ় হচ্ছে। তাহলে চাই বল, চা খাই মা ছেলে। তুমি খাও, তোমার জন্য বলি। অফিসের এই হালকা লিকারের চা আমার মুখে রোচে না। চায়ের কথা বলতে বলতে চিত্রলেখার হাতে বানানো চায়ের স্বাদ সজীব হয় রৌনকের স্মৃতিতে। সেই স্বাদ এখনো স্পষ্ট তার স্মৃতির খাতায়। দিলারা জামান কিছু বলতে নিয়েও বলেন না, মুখের কথা মুখেই রেখে দেন। রৌনক ইন্টারকমে চা বলে দেয়। চায়ের কথা বলে রিসিভার নামিয়ে রেখে মায়ের দিকে তাকিয়ে বলে, একটু রেস্ট করো, চা আসুক, চাটা খাও ততক্ষণে। আমি হাতের এই সামান্য কাজটুকু শেষ করি। তোমার চা খাওয়া হলে পরে না হয় কথা বলবো। চা ঝুলে রেখে কথা বললে কোনোটাই ঠিকঠাক হবে না। এবারেও আপত্তি করতে নিয়েও আপত্তি করেন না দিলারা জামান। কথায় আছে ঠেকা যার তাকেই নত হতে হয়, তাই ছেলের কথাই মেনে নেন তিনি। রৌনক হাতের ফাইলটায় মনোনিবেশ করে। ফাইলটা চেক করে স্বাক্ষর করে দিয়ে মায়ের সঙ্গে কথা বলে অফিস থেকে বেরিয়ে পড়বে সে। অফিসে সাফোকেশন লাগছে তার, মনে হচ্ছে যে কোনো সময় দম বন্ধ হয়ে যাবে তার। বুকের ভেতরটা কেমন ভার হয়ে আছে।
ছেলেকে নিজ কাজে মনোযোগ দিতে দেখে সামনে থাকা পানির গ্লাসটা আবারও হাতে তুলে নিয়ে কয়েক চুমুক পানি পান করে। অজানা কারণেই বারবার গলা শুকিয়ে আসছে দিলারা জামানের। পানি পান করার ফাঁকে হ্যান্ডপার্স থেকে মোবাইল ফোনটা বের করে চেক করে নেন। সাবার বেশ কিছু মিসড কল দেখা যাচ্ছে, কল লগে মেসেজও করেছে, কিন্তু আপাতত মেসেজগুলো চেক করেন না। সাবাকে এমনিতে ভালো লাগলেও ওর এত তাড়া দেওয়াটা মাঝে মধ্যে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় দিলারা জামানের। তবুও সেসব বিরক্তিকে পাত্তা দেন না তিনি। ফোনটা ব্যাগে রেখে দিয়ে মুখ তুলে আবারও ছেলের দিকে তাকান। কর্মে ব্যস্ত ছেলের মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন। হয়তো ছেলের মুখের দিকে তাকিয়ে ছেলের বাবার কথা মনে পড়ছে, হয়তো অতীত ভাবনায় বিভোর হয়েছেন, হয়তো কারো কথা মনে পড়ছে। চায়ের কাপে একটা চুমুক দিয়ে মুখ কেমন তেতা হয়ে গেছে দিলারা জামানের। এমন চা খাওয়ার থেকে চা না খাওয়াই হয়তো ভালো ছিল। জিওবার সাথে সাথে মেজাজটাও খানিকটা তেতো হয়ে গেছে। কাপটা নামিয়ে রেখে আবারও দু চুমুক পানি খেয়ে নিয়ে মুখের তেতো মোছার চেষ্টা করেন। কাপের চা কাপেই রয়ে যায়। ছেলের দৃষ্টি আকর্ষণ করতে গলা খাকারি দিয়ে কাশেন দিলারা জামান। মায়ের কাশির শব্দ পেয়ে মুখ তুলে তাকায় রৌনক। এতক্ষণে ফাইলটা চেক করা হয়ে গেছে তার। মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, চা খাওয়া শেষ? ওই হলো। আচ্ছা, আমি সাইনটা করে দিলে আমারও শেষ। বলতে বলতে পেন হোল্ডার থেকে কলম নিয়ে খসখস করে কাগজে কলম ঘষে স্বাক্ষরটা করে দেয়। স্বাক্ষর করে বেল চেপে দিতে কয়েক সেকেন্ডের মাথায় কেবিনের দরজা খুলে লাবিব জিজ্ঞাসা করে, ডেকে দিয়েছিলেন আমায়? ফাইলটা ভাঁজ করে এগিয়ে ধরে বলে, এটা নিয়ে যাও। এগিয়ে এসে ফাইলটা নেয় লাবিব। বেরিয়ে যাবার আগে রৌনক চোখের ইশারায় কিছু বলে লাবিবকে, যার বিপরীতে মাথা ঝাঁকিয়ে বেরিয়ে যায় সে। লাবিব বেরিয়ে গেলে পরে সোজা হয়ে মায়ের দিকে হয়ে মুখোমুখি বসে টেবিলে হাত তুলে বসে রৌনক। 2 মুহূর্ত সময় নিয়ে ধাতস্থ হওয়ার চেষ্টা করে রৌনক বলে, এবার বলো, কি বলছিলে? যদিও এসে চিৎকার চেঁচামেচি করে অফিস মাথায় তোলার ইচ্ছা ছিল দিলারা জামানের, কিন্তু এখন সেই পরিকল্পনা বাদ দিয়ে ভীষণ শান্ত কণ্ঠে মমতা জড়িয়ে নিয়ে জিজ্ঞাসা করেন, এসব কি করছিস তুই? কি করছি আমি? বাসায় আসছিস না কেন? এভাবে কতদিন বাইরে বাইরে থাকবি? এভাবে হয় না বাবা, কি হয় না মা? এভাবে জীবন চলে না। তাহলে কি করতে বলছো আমাকে? আবার শুরু করবি? আমি সাবার সঙ্গে তোর বিয়ে দেব। আগেই আমার কথা শুনলে এমন দিন দেখা লাগতো না। মায়ের কথা শুনে সামান্য মেকি হাসে রৌনক। তা দেখে অবাক কণ্ঠে দিলারা জামান জিজ্ঞাসা করেন, হাসছিস কেন? তুমি শুরু থেকেই এটা চাইতে না, তাই না? আমি সব সময় তোর ভালো চেয়েছি শুধু। তোমার সত্যি মনে হয় এইসবে আমার ভালো হবে, আমি ভালো থাকবো? অবশ্যই ভালো থাকবি। মা কখনো সন্তানের জন্য ভুল সিদ্ধান্ত নেয় না। আমি শুধু তোর ভালো চাই। চাই তুই সুখে থাক, শান্তিতে থাক, সবার সাথে তুই ভালো থাকবি। মাথা ঝাঁকায় রৌনক। মাথা ঝাঁকিয়ে বলে, আমার ভালো চাও বলে কি চিত্রলেখাকে বাধ্য করলে যেন আমায় ছেড়ে চলে যায়? এত ভালো চাও তুমি আমার? এত বেশি ভালো চাও যে আমি যাকে ভালোবাসি তাকে আমায় ছেড়ে যেতে বাধ্য করলে? এই তোমার আমার ভালো চাওয়া? এটাকে ভালো চাওয়া বলে? আচমকা ছেলের এমন প্রশ্নে থতমত খেয়ে যান দিলারা জামান। কয়েক মুহূর্তের জন্য চোখ মুখের রং বদলে গেলেও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে ঢোক গিলে শুকনো গলা ভিজিয়ে নেওয়ার চেষ্টা করে জিজ্ঞাসা করেন, কি বলতেছিস এসব? তোমার কি আমাকে এতটাই বোকা মনে হয়? তোমরা সবাই আমাকে এত বোকা কেন ভাবো বলো তো? ভাই যা ইচ্ছা করে বেড়াচ্ছে, তার ধারণা তার অনৈতিক কর্মকাণ্ডের কথা কেউ জানতে পারবে না, এমনকি আমিও না। আবার তুমিও একই কাজ করেছো। তোমরা সবাই এত বোকা ভাবো কেন আমাকে বলো তো? তোমাদের সত্যি মনে হয় আমি এত বোকা? চোখ কান বন্ধ করে চলে আমি? এমনটা ভেবো না তোমরা। তুই ভুল ভাবছিস। এসব তোর ভুল ধারণা বাবা। ও রিয়েলি? কি করেছো বলো তো? এবার যে টাকা অফার করনি সেটা আমি শিওর, কারণ তোমার দেওয়া কোটি টাকা চেক আগে রিফিউজ করে দিয়েছিল আমার চিত্রলেখার অভিনয়, সেটা আমি খুব ভালো করে জানি। তো এবার কি এমন বলবে যা শুনে পালিয়ে গেল আমার চন্দ্রলেখা আমাকে কিছুই না জানিয়েই? দিলারা জামান জবাব দিতে পারেন না, কথা কুলায় না ওনার মুখে। মাথার ভিতর সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে, যেন এসেছিল কি করতে আর এসব কি হচ্ছে। এমন তো হবার কথা ছিল না, তাহলে এমন হচ্ছে কেন? সব তো ঠিকঠাকই চলছিল, তাহলে এমন তালগোল পাকিয়ে সব জট লেগে যাচ্ছে কেন? এক মুহূর্ত চিন্তা ভাবনা করে রৌনক আরো বলে, টাকা দিয়ে যাকে আমার জীবন থেকে সরতে পারোনি তাকে নিশ্চয়ই ভয় দেখিয়েছো। কিসের ভয় দেখালে বলো তো? আমাকে মেরে ফেলবে এমন ভয় নিশ্চয়ই দেখাওনি, কারণ নিজের সন্তানকে মারার কথা নিশ্চয় তুমি বলবে না। তাহলে কি বলে ভয় দেখালে যা শুনে আমার চিত্রলেখা হাওয়া হয়ে গেল? লেট মি গেস,
বাই চান্স তুমি কি চিত্রলেখাকে বলে দিয়েছো আমি আমার বাবা মার সন্তান নই, আমি তোমার অবৈধ সন্তান? রনক, ডন শাউট মা, চিৎকার করলে সত্যি কখনো মিথ্যা হয়ে যাবে না, সেটা তুমিও জানো খুব ভালো করে। তোমার চিৎকারে আমার জীবনের সবচাইতে বড় সত্যিটা মিথ্যা হয়ে যাবে না। দিস ইজ দ্য রিয়ালিটি অ্যান্ড আই অ্যাকসেপ্ট দ্যাট। 2 সেকেন্ড চুপ করে থেকে রৌনক আরো বলে, আমার জন্মের সত্যিটা শুনে আমাকে ছেড়ে চলে যাওয়ার মতো মেয়ে চিত্রলেখা নয়, এর বাইরে কিছু আছে তাই না? কি বলে ভয় দেখালে বলো তো? এক মুহূর্ত চুপ থেকে রৌনক বলে, একটা ইন্টারেস্টিং ব্যাপার শুনবে? আমার জ্ঞান ফেরার পর আমি যখন শুনলাম চিত্রলেখা চলে গেছে, ঠিক সেই মুহূর্ত থেকে আমি জানি আমার চিত্রলেখা আমাকে ছেড়ে চলে যায়নি, বরং ওকে বাধ্য করা হয়েছে আমাকে ছেড়ে যেতে। কিন্তু মিলাতে পারছি না কে এবং কি বলে বাধ্য করা হয়েছে ওকে। ওর একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? তুমি ছাড়া আর কাউকে সন্দেহ হয়নি আমার। আমার জীবন থেকে চিত্রলেখাকে সরাতে তুমি যে কোনো লিমিট কোর্স করতে রাজি। তুমি ঠিক কতখানি সেলফিশ আমার থেকে কে ভালো জানে বলো? নিজের স্বার্থের আগে আমি কখনো তোমার আপন ছিলাম না, তোমার নিজের সন্তানও না। দিলারা যেমন থম ধরে বসে থাকেন, ঠিক কি বলবেন বা এই মুহূর্তে ওনার কি বলা উচিত বুঝতে পারছেন না। এমন কিছুর মুখোমুখি হওয়ার কথা উনি ভুলেও ভাবেননি। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় রৌনক, আরো বলে, এতদিন কেবল আমার সন্দেহ ছিল, আজ তুমি আশায় কনফার্ম হলাম। চিত্রলেখা চলে যাওয়ার পিছনে আসল কালপিট তুমি। তোমাকে আর যেই সঙ্গ দিয়ে থাকুক আসলাম মাস্টার মাইন্ড। তুমি এটা ক্লিয়ার, তোমার করণীয় তুমি করেছো, এখন আমার দিকটাও জেনে রাখো। তুমি বা তোমরা যারাই করো না কেন চিত্রলেখাকে আমার থেকে দূরে সরাতে পারবে না। পরিজনকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব, তবুও চিত্রলেখাকে আমি ছাড়বো না, অন্তত মরার আগ পর্যন্ত নয়। যদি একান্তই চাও ওকে আমার থেকে আলাদা করতে হলে দেখো আমাকে মিনিটে ফেলতে পারবো কিনা, এছাড়া আর কোনো উপায় দেখছি না আমাদের আলাদা করার। এইসব ক্রিঞ্চ লাইন বলার বয়স রৌনকের নেই, তা সে নিজেও জানে। তবুও তার বলা একটা শব্দ ভুল নয়। চিত্রলেখাকে জীবন থাকতে ছাড়তে পারবে না সে। দূরে থাকার অভিমান করলেও এক মুহূর্তের জন্য চিত্রলেখাকে নিজের ভাবনা থেকে দূরে রাখতে পারেনি। একবারও ভাবতে পারেনি বাকিটা জীবন সে চিত্রলেখাকে ছাড়া কাটাবে। তিলোত্তমা চলে যাবার পর এই চিত্রলেখায় তাকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছে, বাঁচতে শিখিয়েছে, নিজের জন্য ভাবতে শিখিয়েছে। তাই এই জীবনটা যার জন্য নতুন করে সাজানো, কোনোভাবেই ওই মানুষটাকে ছাড়া সে থাকতে পারবে না, থাকতে চায়ও না অবশ্য। রৌনকের শেষ ও একমাত্র ঠিকানা তার চন্দ্রলেখা। সবাই নতুন ভোরের অপেক্ষায় থাকে। একটা নতুন ভোর, একটা নতুন সূর্য নিয়ে আসে সবার জীবন আলোকিত করতে। রৌনকের সেই নতুন সূর্য চায় না, তার চাই চিত্রলেখাকে, কারণ তার চন্দ্রলেখাই তার সব নতুনের, সব ভালোর, সব আলোর উৎস। চন্দ্রলেখা ব্যতীত তার জীবনটা নিকষ কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে, আর চিত্রলেখাবিহীন অন্ধকারে আচ্ছন্ন জীবন তার চায় না। রৌনক আর অপেক্ষা করে না, দিলারা জামানকে নিস্তব্ধ অবস্থায় রেখে বেরিয়ে যায়। পেছনে দিলারা জামান স্তব্ধ অবস্থায় বসে থাকেন। ছেলের বলা কথার পুনরাবৃত্তি ঘটে ওনার মস্তিষ্কের ভিতর। তুমি ঠিক কতখানি সেলফি সেটা আমার থেকে কে ভালো জানে বলো? নিজের স্বার্থের আগে আমিও কখনো তোমার আপন ছিলাম না। সারাটা জীবন তিনি যাই করেছেন নিজের জন্য তো করেননি, সব তো ছেলের জন্যই করা। তারপরেও আজ তাকে শুনতে হচ্ছে তিনি সেলফিশ। তাও কিনা যার জন্যে করা, আজ সেই তাকে সেলফিশ বলছে। নিজের সন্তানের ভালো চাওয়াটা কি সেলফিশনেস হতে পারে? যদি হয়ে থাকে তাহলে তাই সই, তিনি সেলফিশ, এটা মেনে নিতে আপত্তি নেই ওনার। তবুও ছেলের ভালো করতে যা করণীয় তা অবশ্যই করবেন তিনি। এতে ছেলে নিজে আপত্তি করলেও তার কিচ্ছু যায় আসে না। নিজের কাজে ব্যস্ত চিত্রলেখা খেয়াল করেনি কখন সোহান তার পাশের চেয়ারটা এসে বসেছে। সোহানের ডাকে হদিস পায় চিত্রলেখা। পাশ ফিরে সোহানকে দেখে কয়েক মুহূর্ত ভাবলেশীন তাকিয়ে রয় তার দিকে। কি ভাবছেন এত? মাথা ঝাঁকায় চিত্রলেখা, মাথা ঝাঁকিয়ে বলে, না কিছু না তো, কিছু ভাবছি না আমি। কিছু না ভাবলে এত গভীর মনোযোগ কোথায় ছিল যে এত ডাকছি তবুও শুনতে পাচ্ছেন না? কার কথা ভাবছিলেন? রৌনক ও মনে মনে নামটা আওড়ায় চিত্রলেখা। পরপর কয়েক রাত ধরে রৌনককে নিয়ে বাড়াবাড়ি রকমের দুঃস্বপ্ন দেখা দিচ্ছে। এক রাতে দেখলো রৌনক পাহাড় থেকে পড়ে যাচ্ছে, সে চেষ্টা করেও ধরে রাখতে পারছে না, তার হাত ফসকে পড়ে যাচ্ছে রৌনক। আরেক রাতে দেখলো গভীর অন্ধকারে হারিয়ে যাচ্ছে রৌনক, চিৎকার করেও সাড়া পাওয়া যাচ্ছে না তার। প্রতি রাত্রেই কোনো না কোনো দুঃস্বপ্ন দেখছে যেখানে হারিয়ে যাচ্ছে রৌনক তার কাছ থেকে। অবশ্য আর তো নতুন করে হারিয়ে যাবার কিছু নেই, রৌনককে তো সে হারিয়েই ফেলেছে। হারিয়ে ফেলা মানুষকে কি আবার হারানো যায় নাকি? অবশ্য রৌনক হারায়নি, সে পালিয়ে এসেছে, পালিয়ে এসে ভীরুতার পরিচয় দিয়েছে কেবল। চিত্রলেখা, আপনি ঠিক আছেন তো? জি ঠিক আছি আমি।
কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি ঠিক আছেন। আপনি আমাকে নিয়ে এত ভাববেন না সোহান সাহেব। আমাকে নিয়ে খুব বেশি ভাবার বা ব্যস্ত হওয়ার মতো আমরি কেউ আমি নই। নিতান্তই সাধারণ একজন মানুষ আমি। সোহান মুগ্ধ হয়ে তাকিয়ে রয়ে চিত্রলেখার মুখ পানে। এই নারীর কথায় কিছু আছে যা খুব সহজে মানব হৃদয়কে ছুঁয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সাধারণ দেখতে এই নারী একদমই সাধারণ কেউ নয়, বরং সাধারণের মোড়কে মোড়ানো অসাধারণ এক মানবী, যার হৃদয় শীতল করার অসীম ক্ষমতা রয়েছে। কিন্তু চিত্রলেখা নিজে কি তার এই ক্ষমতা সম্পর্কে অবগত? হাসি হাসি মুখ করে সোহান বলে, এই সময় তো আপনার ফিল্ডে থাকার কথা, আজ বের হন নিচে। শরীরটা একটু কেমন লাগছিল তাই বের হইনি। জ্বর নাকি? জিজ্ঞাসা করতে করতে হাত বাড়ায় সোহান চিত্রলেখার কপাল ছুঁয়ে জ্বর দেখবে বলে, কিন্তু সোহানের হাত চিত্রলেখার কপাল ছোঁয়ার আগেই পেছন সরার চেষ্টা করে। সে বুঝিয়ে দেয় ফিজিক্যাল কন্ট্যাক্টটা সে চায় না। তাই সোহানের বাড়ন্ত হাত বুঝতে পেরে মাঝপথেই থেমে যায়। অপ্রস্তুত কণ্ঠে সোহান বলে, সরি, আসলে ইটস ওকে। আপনার কনসার্নটা আমি অন্যভাবে নিচ্ছি না। আমি ধরে নিচ্ছি একজন ভালো বন্ধু হিসেবে আপনি আমায় নিয়ে চিন্তিত। চিন্তা করবেন না, ভালো আছি আমি। আজ শরীরটা সামান্য ডাউন লাগছে, এর বেশি কিছুই না। হয়তো বাড়ি গিয়ে বিশ্রাম করলে কাল পর্যন্ত সুস্থ হয়ে যাব। তাহলে এক কাজ করুন, আজ আর কাজ করে কাজ নেই, বাড়ি গিয়ে বিশ্রাম করুন। কাল একদম ফ্রেশ হয়ে ফিরে এসে ঠিকঠাক কাজ করবেন না হয়। এক মুহূর্ত ভাবে চিত্রলেখা পালিয়ে আসার পর থেকে কাজেই নিজেকে ব্যস্ত রেখেছে এতগুলো দিন, কিন্তু আজ অজানা কারণে বড্ড বেশি অস্থির লাগছে। অবশ্য অস্থির তার প্রতিদিনই লাগে। খালা, লিখন, চারু, চয়ন সবার জন্য দুশ্চিন্তা হয়, অস্থির লাগে, কিন্তু সবচাইতে বেশি অস্থির লাগে রৌনকের জন্য। মানুষটা কেমন আছে, সুস্থ হয়েছে কিনা, কিভাবে দিনকাল যাচ্ছে তার, ঠিকঠাক নিজের খেয়াল রাখছে কিনা, তার এভাবে চলে আসাটা কিভাবে নিল সে, এসব ভেবে ভেবে আরও বেশি অস্থির লাগে। আজ সকালে এনজিও আসতে মন চায়নি তার, তবুও ঘরে বসে অতিরিক্ত দুশ্চিন্তা করার চেয়ে কাজে নিজেকে ব্যস্ত রাখাটা বেশি ভালো হবে ভেবেই ইচ্ছার বিরুদ্ধে এসেছে সে। কিন্তু আসাটা ভুল সিদ্ধান্ত হয়েছে। কাজের কাজ কিচ্ছু হয়নি, আজ ফিল্ডে যায়নি সে। ফাইলে মুখ গুজে বসে আছে সকাল থেকে, তবুও কোনো কাজ করা হচ্ছে না। মস্তিষ্কের ভেতর কেবল রৌনক রৌনক চলছে। একবার তো ভেবেই নিয়েছিল বন্ধ করে রাখা ফোনটা অন করে অন্তত লাবিবকে ফোন করে জেনে নিবে রৌনক ঠিক আছে কিনা। অনেক কষ্টে নিজেকে এখন পর্যন্ত আটকে রেখেছে, কতক্ষণ আটকে রাখতে পারবে জানা নেই তার। এই মুহূর্তে মনের ভেতরে যা চলছে, এমন চলতে থাকলে খুব বেশিক্ষণ মনে হয় না চিত্রলেখা নিজেকে আটকে রাখতে পারবে রৌনকের খোঁজ নেওয়া থেকে। চিত্রলেখাকে আবারও কোনো ভাবনায় আচ্ছন্ন দেখে তার হাতের কাছে থাকা ফাইলটা বন্ধ করে সোহান বলে, চলুন। কোথায়? আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। এর কোনো প্রয়োজন নেই, আমি একাই। জানি আপনি একাই যেতে পারবেন, কিন্তু আপনাকে দেখতে আজ সুবিধা লাগছে না। একা ছেড়ে দিলে আমার নিজেরই খারাপ লাগবে। সো নো আর্গুমেন্ট, আমি চট করে বাইকের চাবিটা নিয়ে আসছি, আপনি তৈরি হয়ে নিন। চিত্রলেখাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সোহান উঠে যায় তার বাইকের চাবি আনতে। অপ্রস্তুতভাবে নিজের ব্যাগটা গুছিয়ে নেয় চিত্রলেখা। মিনিট দুয়ের মাথায় ফিরে এসে সোহান বলে, চলুন। আমি কিন্তু আপনার বাইকেও উঠবো না। সেটা আমি জানি, বাইকের চাবি আমি সবসময় নিজের সঙ্গে রাখি, সেই জন্যই নিয়ে নেওয়া। ডোন্ট ওয়ারি, আপনাকে আমার বাইকের পেছনে উঠতে হবে না। মাথা ঝাঁকায় চিত্রলেখা। তারপর দুজনে হাঁটা ধরে চিত্রলেখাদের বাড়ির উদ্দেশ্যে। বাকি পথ আর তাদের কোনো কথা হয় না। চিত্রলেখার বাড়ির লোহার গেটের কাছাকাছি এলে পরে দাঁড়িয়ে পড়ে সে, বলে, চলেই তো এসেছি, এবার না হয় আপনি ফিরে যান, আপনার কাছে ব্যাঘাত ঘটছে। হুঁ বলে মাথা ঝাঁকায় সোহান। ফিরে যাবার জন্য পেছন ঘুরেও আবারও চিত্রলেখার দিকে ঘুরে দাঁড়ায়। চিত্রলেখা শুনুন। পেছনে ঘুরে চিত্রলেখা বলে, নিজের খেয়াল রাখবেন। মাথা ঝাঁকায় চিত্রলেখা, মুখে কিছু বলে না। সোহান আর কিছু বলে না। পেছনে ফিরে হাঁটা ধরে যে পথ দিয়ে এসেছিল সেই পথে। চিত্রলেখা কিছুক্ষণ দাঁড়িয়ে রয় শূন্য দৃষ্টি নিয়ে, তারপর ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে বাড়ির গেটের কাছে আগায়। কালো লোহার গেটটার তালা খুলে ভেতরে প্রবেশ করতে চিত্রলেখার বাড়ন্ত কদম থমকে যায়। আচমকাই সব কেমন যেন থমকে গেছে বলে মনে হয় তার। ঠিক এই কারণে কি আজ সকাল থেকে এত অস্থির লাগছিল? ঘরে ঢোকার বারান্দার মাটিতে বসে আছে রৌনক। সত্যি বসে আছে না সে ভুল দেখছে? এটা কি দিবাস্বপ্ন? কিন্তু দিবাস্বপ্ন দেখার জন্য তো দিনের বেলায় ঘুমাতে হয়। সে কি এখন ঘুমিয়ে আছে? বুঝে পায় না চিত্রলেখা। একবার কি নিজেকে একটা চিমটি কেটে দেখবে তার সামনে থাকা রৌনক কি সত্যি রৌনক, না তার স্বপ্ন? পরমুহূর্তে আবার ভাবে, না থাক, স্বপ্ন হলে স্বপ্নই সই, তবুও তো মানুষটা সামনে আছে, থাক না হয় কিছুক্ষণ। সে আপাতত কিছুক্ষণ এই স্বপ্নে বিভোর থাকতে চায়।
যেখানে সে মন ভরে রৌনককে দেখতে পারবে। রৌনক নিজেও তাকিয়ে আছে চিত্রলেখার দিকে। এই মুখটা দেখার জন্য কতগুলো দিন কতগুলো রাত ছটফট করেছে সে। প্রতি মুহূর্ত মনে হয়েছে ছুটে এসে জড়িয়ে ধরতে, শক্ত করে বুকের সাথে জড়িয়ে রাখতে। অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছিল রৌনক। হালকা গোলাপি রঙের সুতির শাড়িতে চমৎকার লাগছে তার চন্দ্রলেখাকে। চোখে মুখে কোনো প্রসাধনী নেই, তবুও চোখ ফেরাতে পারছে না রৌনক। অন্যদিকে চিত্রলেখা নিজেও চোখ সরাতে পারছে না। রৌনক আগেই তার গায়ের কোটটা খুলে বারান্দার ফ্লোরে রেখেছে। হাত চালানোর কারণে মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, আগে থেকে খানিকটা বড়ও হয়েছে। হয়তো এর মধ্যে চুল কাটেনি সে। সবসময় ট্রিম করে ছেটে রাখা দাড়িগুলো বড় দেখাচ্ছে। মন্দ লাগছে না দেখতে অবশ্য, বরং চিত্রলেখার দেখা সবচাইতে সুদর্শন পুরুষ দেখাচ্ছে এই মুহূর্তে রৌনককে। রৌনকের গায়ে জড়িয়ে থাকা সাদা শার্টটা ঘেমে শরীরে মিশে আছে। শার্টটার হাতা ভাঁজ করে কিছুটা উপরে তুলে রেখেছে। গলার টাইটা লুজ করে বুকের কাছে একটা বোতামও খুলে দিয়েছে। গরমে রৌনকের কপাল, গাল, নাক খানিকটা লাল হয়ে গেছে। সবসময় এসিতে থাকা মানুষের গরম সহ্য না হওয়াটাই স্বাভাবিক। সব মিলিয়ে রৌনককে বাড়াবাড়ি রকমের সুদর্শন লাগছে দেখতে। স্ট্রং একটা ম্যানলি ব্যাপার চিত্রলেখার ভেতর পর্যন্ত নাড়িয়ে দিচ্ছে। এমন লাগছে কেন তার? অনেকদিন পর দুজনার দেখা বলেই কি এমন লাগছে? কই এর আগেও তো রৌনক ব্যবসার কাজে কখনো ঢাকার বাইরে কখনো দেশের বাইরে গিয়েছে, তখন তো সে ফিরে আসার পর এমন লাগেনি। তাহলে কি হলো? নাকি তাদের বিচ্ছেদের পর আজ দুজন মুখামুখি হয়েছে বলে এমন লাগছে? বিচ্ছেদের পর মিলনে কি এমনই লাগে? ভেতর ভাঙচুর হয়, শরীরে কাঁপন ধরে ভূমিকম্পের মতো। চিত্রলেখা যখন তার জীবনের একমাত্র প্রিয় পুরুষকে চোখে হারাতে ব্যস্ত, রৌনক ধীর পদক্ষেপে এগিয়ে আসে তার চন্দ্রলেখার কাছাকাছি। চিত্রলেখা রৌনককে দেখার সঙ্গে সঙ্গে জমে গেছে, নড়তে ভুলে গেছে, চেষ্টা করেও আর নড়তে পারছে না। নিজের পায়ে সঙ্গ দিচ্ছে না তাকে। এগিয়ে এসে চিত্রলেখার মুখোমুখি দাঁড়িয়ে হাত বাড়িয়ে বউয়ের বাম গালে ডান হাত রেখে রৌনক আলতো ও নরম স্পর্শে। রৌনক ছুঁয়ে দেখার সঙ্গে সঙ্গে কি যেন হয় চিত্রলেখার অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে। খুব বেশি সময় বিলম্ব না করে চন্দ্রলেখাকে নিজ আলিঙ্গনে জড়িয়ে নেয় রৌনক। শক্ত করে জড়িয়ে ধরে। আর একটু শক্ত করে ধরলে বুঝি চিত্রলেখা ভেঙে চুরমার হয়ে যাবে, তবুও বাধা দেয় না চিত্রলেখা। এই আলিঙ্গনের জন্য সে নিজেও মরিয়া হয়েছিল। মনে হচ্ছে যেন কত সহস্র বছর পর আপন ঠিকানা ফিরে পেয়েছে সে। আরও বেশি শক্ত করে জড়িয়ে ধরে প্রিয়তমাকে নিজের সঙ্গে পুরোপুরি মিশিয়ে ফেলার চেষ্টা করে রৌনক ফিসফাস কণ্ঠে বলে, I fucking missed you so much. I miss you, boo. I miss you. I love you. চিত্রলেখার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। চোখ গলে কেবল নোনা পানির ঢল নামে। এই বুকে মাথা রেখে কাঁদবে বলেই হয়তো এতদিন কাঁদতে পারেনি সে। কাঁদার জন্যে হলেও এই মানুষটাকে চায় তার। রৌনককে ছাড়া কোনোভাবেই সম্ভব না। আর বুঝে গেছে চিত্রলেখা এই মানুষটাকে ছাড়া নিঃশ্বাসও নিতে পারবে না। এতদিন পর প্রেয়সীকে কাছে পেয়ে একদম ছাড়তে মন চাইছে না রৌনকের। ইচ্ছে হচ্ছে আরও খানিকটা বুকের সঙ্গে মিশিয়ে নিতে, কিন্তু সেই অবকাশ কোথায়? লম্বা সময় প্রিয়তমাকে আলিঙ্গনে জড়িয়ে রাখার পর হাত আলগা করে রৌনক। এখনও চোখের পানি পড়া বন্ধ হয়নি চিত্রলেখার। শব্দহীন কাঁদতে ব্যস্ত সে। বলা যায় চিত্রলেখাকে অনেকটা আলিঙ্গনে রেখে তার দুবাহু ধরে রেখে সামান্য মাথাটা পিছনে দিয়ে সরায় রৌনক প্রেয়সীর মুখ দেখবে বলে। চিত্রলেখা লজ্জা এবং সংশয়ে চোখ তুলে তাকাতে পারছে না। অনবরত চোখের পানি গাল বেয়ে পড়ছে। দৃষ্টি নিচের দিকে রেখে চিত্রলেখা বলার চেষ্টা করে, সরি, আম সরি। আমি চিত্রলেখাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে এগিয়ে গিয়ে তার গালে চুমু খায় রৌনক। বলা বাহুল্য চুমু খেয়ে প্রেয়সীর চোখের পানি গাল থেকে শুষে নেওয়ার চেষ্টা করে। রৌনকের আচমকে চুম্বনে চিত্রলেখা আগের থেকে আরও বেশি জমে যায়। অনেক আদর ও যত্নের সাথে প্রথমে বাম গালে, তারপর ডান গালে সময় নিয়ে চুমু খায় রৌনক। তারপর দীর্ঘ সময় চিত্রলেখার কপালে ঠোঁট ছুঁয়ে থাকে। ছাড়তেই মন চায় না রৌনকের। কতগুলো দিন পর প্রেয়সীকে কাছে পাওয়া, এই অল্প আলিঙ্গন, এই সামান্য চুমুতে মন ভরছে না তার। চন্দ্রলেখার সবটুকু চাই তার, সবটুকু। সঙ্গম ছাড়াই তৃষ্ণা মিটবে না এত জলদি। খুব কাছাকাছি চাই তার চন্দ্রলেখাকে নিজের। যতখানি কাছাকাছি গেলে অঙ্গের ভাঁজে অঙ্গ মিলেমিশে একাকার হয়। চিত্রলেখার কপাল ছেড়ে তার মুখের দিকে তাকিয়ে রয় রৌনক। সময় নিয়ে দেখে নেয় এই মুখ। এক মুহূর্তের জন্য চেহারাটা ভুলতে পারেনি সে। এই চোখ, চোখের পাতা, নাকের গড়ন, নরম গাল, উষ্ণ ঠোঁট, কিছুই ভুলতে পারেনি। জীবন জুড়ে যার বসবাস সে ক্ষণিকের জন্য চোখের আড়াল হলেই কি তাকে ভুলে যাওয়া যায় নাকি? অন্যদের কথা রৌনক জানে না, তবে সে পারবে না, তার দ্বারা হবেও না। 3 সপ্তাহ কেন, 3 মাস বা 3 বছরও যদি চিত্রলেখা তার দৃষ্টির আড়ালে থাকে, তবুও এই মুখ ভুলতে পারবে না সে। এই চেহারা মনে করতে চোখের পাতা বন্ধ করা লাগে না তার। এমনিতেই সারাক্ষণ খোলা চোখেও এই মুখখানায় দেখতে পায় সে প্রতিটা মুহূর্ত। চিত্রলেখা চোখের পাতা নিচের দিকে নামিয়ে রেখেছে দেখে রৌনক এক হাতে চিত্রলেখার বাহু ধরে রেখে ডান হাত বাড়িয়ে চিবুক ধরে মুখটা উপরের দিকে তুলে
তবুও দৃষ্টি তুলে তাকায় না চিত্রলেখা। চিবুক ধরে রেখে অনেকখানি কাছাকাছি চলে যায় রৌনক। যতখানি কাছাকাছি গেলে নিঃশ্বাসে নিঃশ্বাস বাড়ি খায় দুজনার, ঠিক ততখানি কাছাকাছি। রৌনকের প্রতিটা নিঃশ্বাস আছড়ে পড়ছে চিত্রলেখার ঠোঁটের উপর। সেই নিঃশ্বাসের উপস্থিতি টের পেয়ে থেকে থেকে ঠোঁট কাঁপছে চিত্রলেখার। কান্নার জন্য কিনা চিত্রলেখার চোখের পাতাও কাঁপছে সামান্য। কাছাকাছি থেকেই রৌনক বলে, অনেক ভেবে দেখলাম তোমাকে নিজের সাথে পাকাপোক্তভাবে বেঁধে রাখতে পারিনি আমি, আর সেই জন্য হয়তো আমাকে ফেলে চলে যেতে পারিস। তবে এবারে আর ভুল হবে না, আর যেন তুমি আমাকে ছেড়ে যেতে না পারো সেই ব্যবস্থা করবো এবার। রৌনকের কথা শুনে চোখ তুলে তার দৃষ্টিতে দৃষ্টি রাখে চিত্রলেখা। এই প্রথম তাদের শুভ দৃষ্টি হচ্ছে, ব্যাপারটা এমন নয়। তবুও চিত্রলেখার মনের আকাশে একটা কঠিন বজ্রপাত হলো ওই দৃষ্টিতে দৃষ্টি পড়ার সাথে সাথে। আরেকবার বুঝি তার সর্বনাশ হলো, কঠিন সর্বনাশ। ওই দৃষ্টিতেই নিজের সব হারিয়ে ফেললো বুঝি। নিজের বলতে আর নিজের কিছুই রইল না তার। দৃষ্টির আদান প্রদানে মানুষকে সব দিয়ে দেওয়া হলো, এমনকি নিজেকেও। চিত্রলেখার মুখে কথা নেই, তবে চোখে জিজ্ঞাসা। হয়তো রৌনক কি বলতে চাইছে তার বলা কথার মানে জানতে চায়। চিত্রলেখার চিবুক ছেড়ে গাল ছুঁয়েছে রৌনক। ভেজা গালে হাত বুলিয়ে দিতে দিতেই প্রেয়সীর চোখে জানতে চাওয়া টের পেয়ে রৌনক বলে, এক্ষুনি তোমার পেটে আমার বাচ্চা দিতে হবে। স্বামী ছেড়ে পালাতে পারলেও বাচ্চার বাপ ফেলে নিশ্চয় পালাতে পারবে না। নিজের জন্য না হলেও বাচ্চার জন্য তো ভাবতে, তাই না বলো? রৌনকের কথা শুনে চোখ বড় বড় করে তাকায় চিত্রলেখা। এমনিতেই কথা বলতে পারছে না বেচারি, এখন তো রৌনকের কথা শুনে আরও জট পাকিয়ে গেছে গলার কাছটায়। শব্দ বের হওয়া তো দূরে থাক, কি বলবে সেটাই তো ভেবে পাচ্ছে না। চিত্রলেখাকে কিছু বলার সুযোগও দেয় না রৌনক। কিছু বুঝে ওঠার আগেই কোলে তুলে নেয় ব্রাইডাল স্টাইলে। তুলে নিয়ে বলে, চলো। আচমকা কোলে তুলে নেয় পড়ে যাবার ভয়ে রৌনকের গলার কাছটায় শক্ত করে জড়িয়ে ধরে চিত্রলেখা অবাক কণ্ঠে বলে, কোথায়? রুমে তোমার পেটে বাবু দিতে হবে, নইলে আমাকে মারার জন্য আবার আমাকে একা ফেলে চলে যাবে তুমি। এখন দিয়ে আমি যে তোমাকে ছাড়া মরে যাবো সেই ভাবনা ভাববে না একবারও। হওয়াচ্ছি তোমাকে মাদার তৃষা। এবারে একেবারে আমার বাচ্চার মা হবে তুমি, নো আর্গুমেন্ট। চিত্রলেখাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বউকে কোলে নিয়ে ঘরের দিকে আগায় রৌনক। ঘরের দরজা খোলার জন্য চিত্রলেখাকে কোল থেকে নামতে দেয় না। তালা খুলে ঘরে প্রবেশ করতেই রৌনক বিছানার কাছে এগিয়ে যায়, চিত্রলেখাকে নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ে যেন চিত্রলেখা পালানোর সুযোগ না পায়। দুহাতে শক্ত করে চিত্রলেখার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল লক করে কপালে কপাল ঠেকায় রৌনক। রৌনককে এতদিন পর এতখানি শরীরের কাছাকাছি পেয়ে চিত্রলেখা নিজেও বেসামাল হয়ে পড়েছে। রৌনকের পুরুষ দেহের স্পর্শে চিত্রলেখার নারী শরীর জেগে উঠেছে, কিন্তু এক্ষুনি গোপন কর্মে মজতে চায় না সে। অনেক কথা বলার বাকি আছে তাদের। নতুন করে আবারও শুরু করার আগে সেসব কথা বলে নিতে চায় সে। রৌনকের মস্তিষ্কের ভিতর থাকা সব প্রশ্নের উত্তর দিতে চায়। আবার শুরু করার আগে সব কিন্তুদের মুছে ফেলতে চায় তাদের জীবন থেকে। তারপর রৌনক যা চায় তাই হবে, যেভাবে তাকে চায় সেভাবে সঁপে দিবে সে নিজেকে প্রাণ ভ্রমরার হাতে। রৌনকের যেভাবে ইচ্ছে হয় তাকে আদর্শ আগে ভাসিয়ে দিবে, সে আপত্তি করবে না। এই মানুষটার আদরের জন্য চিত্রলেখা নিজেও তো মরিয়া হয়ে আছে। হারিয়ে আবারও ফিরে পাওয়া এবার আর হারাতে দিবে না সে। শক্ত করে বুকের কাছে জড়িয়ে রাখবে। রৌনক চিত্রলেখার ঠোঁটের দখল নেওয়ার চেষ্টা করলে চিত্রলেখা বাধা দেওয়ার চেষ্টা করে বলে, প্লিজ আগে কথা শুনুন আমার। কোনো কথা শুনবো না। তোমার পেটে আমার বাচ্চা না আসা পর্যন্ত কোনো কথাই নেই তোমার সাথে। প্লিজ। একদম না। যারা আমার সাথে এত কথা বলার আছে সে আমার সাথে কথা না বলে পালিয়ে এলো কেন? এখন আর আমি কোনো কথাই শুনবো না। চিত্রলেখাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার ঠোঁট জোড়ার দখল নেয় রৌনক। নিজেকে পুরোপুরি ছেড়ে দেয় প্রিয় নারীর উষ্ণতায়। অনেক বেশি উত্তেজিত মুহূর্তে চিত্রলেখার গলার কাছে চুমু খেয়ে কামড়ে দিয়ে রৌনক বলে, I love you. I love you so much. Trust me. I love you so much. I love you too, রৌনক। বড় বড় করে নিঃশ্বাস পড়ে দুজনের পাল্লা দিয়ে। এরপর আর দুজনের একজনও কথা বলতে পারে না। মেতে উঠে আদিম খেলায়। রৌনক একদম ডিটারমাইন্ড। চিত্রলেখা তার বাচ্চা কনসিভ না করা পর্যন্ত তাকে সে ছাড়বে না, এক মুহূর্তের জন্য নয়। তাকে ফাঁকি দিয়ে পালানোর মজা এবার হাড়ে হাড়ে টের পাবে। আর ফাঁকি দিয়ে আর পালানোর কোনো সুযোগ নেই চিত্রলেখার। রৌনকের জীবন থাকতে সে তার চন্দ্রকে পালাতে দিবে না। প্রয়োজনে একটা খাঁচা বানিয়ে প্রাণপ্রিয়াকে আটকে রাখবে, তবুও পালাতে দিবে না। আকাশে সূর্যের আলো এখনো দিন জানান দিলেও ঘরের ভেতর মধ্যরাতের মাদকতায় মিলেমিশে একাকার হয়ে গেছে দুটি দেহ। সুখ চিৎকারে প্রতিধ্বনিত হচ্ছে ঘরের প্রতিটি কোণা। ড্রাইভিং সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসায় অবস্থায় শুয়ে আছে লাবিব বলা যায়। যদিও ঘুমায়নি সে, কানে ইয়ারপডে গান চলছে বাউন্ডুলে। এই গানটা বিশেষ একজনের কথা খুব করে মনে করিয়ে দেয় তাকে।
গানের প্রতিটি কথায় প্রেয়সীর কথা ভীষণভাবে মনে পড়ে লাবিবের। সম্ভব নয় জেনেও একটা সন্ধ্যার অপেক্ষা করে সে পছন্দের নারীকে নিজের করে পাবার। লাবিব জানে এটা তার উচ্চাকাঙ্ক্ষা, যা কখনো পূরণ হবার নয়। না পেলেও আফসোস নেই। ভালোবাসলেই মানুষটাকে পেতে হবে এমন কোনো শর্ত নেই। ভালোবাসায় না পেয়েও ভালোবাসা যায়। সে এ ভালোবাসায় বিশ্বাসী। পাওয়া না পাওয়ার হিসেব করে বুকের কষ্ট বাড়াতে চায় না। আচমকায় গান বন্ধ হয়ে ফোনটা বেজে ওঠে লাবিবের। বিশেষ একজনের নাম্বার সে টাইটানিক মুভির টিউনে সেভ করে রেখেছে ফোনে। এখন সেই টিউনটাই বাজছে। চোখ বন্ধ করে রেখেও লাবিব জানে কে ফোন করেছে তাকে। মানুষটার ভাবনায় লাবিবের মুখে মস্ত এক হাসি ফুটিয়ে তুলতে সক্ষম। যেমন এই মুহূর্তে লাবিবের চোয়াল বিস্তৃত হাসির উপস্থিতি তানিয়ার একটা ফোন কলে। যদিও লাবিব জানে তানিয়া তাকে কখনো পার্সোনাল কোনো প্রয়োজনে ফোন করে না। তাদের যতটুকু কথা হয় সবটুকুই প্রফেশনাল। প্রফেশনের বাইরে তাদের কোনো কথা নেই। লাবিব কখনো সে চেষ্টা করেও না। তানিয়া নিউ ইয়র্ক চলে যাবার দিনই কেবল তার সঙ্গে লাবিবের পার্সোনাল কথা হয়েছিল। প্রথম ও শেষবারের মতো নিজের অনুভূতিদের কথা জানিয়েছিল সে। সেইটুকুই, সেখানেই শেষ। এরপর রৌনকের অ্যাক্সিডেন্টের একদিন পরে যখন তানিয়া ফিরে এলো, লাবিব কখনো তানিয়ার সঙ্গে সেই সব বিষয়ে কথা বলার চেষ্টা করেনি, না তাকে কোনোভাবে অপ্রস্তুত করেছে। লাবিব কেবল যে তানিয়াকে ভালোবাসে তা নয়, ভালোবাসার সঙ্গে যথেষ্ট সম্মানও করে সে তানিয়াকে। সেই সম্মান থেকে কখনো এমন কিছু করেনি আর করবেও না যেটার জন্য তানিয়া অপ্রস্তুত বা অপদস্থ হয়। তানিয়াকে পাওয়ার চাইতে তার সম্মান অনেক বেশি গুরুত্বপূর্ণ লাবিবের কাছে। লাবিব বিশ্বাস করেও মানে, যাকে ভালোবাসি তাকে যদি সম্মানই করতে না জানি তাহলে সে ভালোবাসা মূল্যহীন। তাই তার জন্য তানিয়াকে ভালোবাসার চাইতেও জরুরি তাকে সম্মান জানানো, তার সম্মানের খেয়াল রাখা। যেহেতু সে জানে কে ফোন করেছে, তাই আর ফোন হাতে নেওয়ার প্রয়োজন মনে হয় না। এয়ারপোর্টে স্পর্শ করে কলটা রিসিভ করেছে। কল রিসিভ হবার সঙ্গে সঙ্গে লাইনের অন্য পাশ থেকে ব্যস্ত কণ্ঠে হড়বড় করে তানিয়া জিজ্ঞাসা করে, রনক কোথায় লাবিব? কাল রাত থেকে ওর ফোন বন্ধ, ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। আছে অফিসেও আসেনি, এমনকি তুমি নিজেও মিসিং। হচ্ছে কি এসব? কোথায় আছো তোমরা? আমি কোনো কিছু জানি না। তানিয়ার কণ্ঠ শুনে চোখ খুলে সোজা হয়ে বসে লাবিব। ওদের দুজনকে না পেয়ে তানিয়া যে খানিকটা প্যানিকড হয়ে গেছে তা তার কণ্ঠ শুনে স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। তৎক্ষণাৎ লাবিব বলে, রিল্যাক্স, টেক এ ডিপ ব্রেথ প্লিজ। আপনি এত হাইপার হবেন না প্লিজ। আমরা দুজন ঠিক আছি। আমি স্যারের সঙ্গে আছি। ওনাকে একা ছাড়বো না বলেই সঙ্গে এসেছি। ইউ আর ফাইন, টেক এ ব্রেথ প্লিজ। লাবিবের কথা শুনে ফস শব্দে বড় একটা নিঃশ্বাস ছাড়ে তানিয়া। ফোনের লাইনে থাকলেও বেশ বুঝতে পারছে সেটা লাবিব। তার উচিত ছিল রৌনককে নিয়ে রওনা দেওয়ার আগে অন্তত তানিয়াকে একটা SMS করে জানিয়ে দেওয়া। লাবিব নিজেও জানে রৌনক ও তার অনুপস্থিতিতে আর কেউ চিন্তা না করলে তানিয়া অবশ্যই চিন্তা করবে এবং যথেষ্ট চিন্তা করবে। এটা ভুল হয়েছে তার। নিজের দোষ স্বীকার করে লাবিব বলে, আই এম সরি। আমার উচিত ছিল অন্তত আপনাকে আগে জানিয়ে দেওয়া। আই এম রিয়েলি সরি। ইটস ওকে, আমি ওভার রিয়েক্ট করে ফেলেছি। আসলে রনককে ফোনে পাচ্ছি না, এদিকে তুমিও মিসিং। আমি জাস্ট ভয় পেয়েছিলাম। শাউট করার জন্য আই এম সরি। ডোন্ট বি প্লিজ। এক মুহূর্ত সময় নিয়ে তানিয়া জিজ্ঞাসা করে, আমি কি জানতে পারি তোমরা কোথায় আছো দুজনে, যদি আমাকে বলার মতো হয়? তানিয়াকে কথা শেষ করতে না দিয়ে লাবিব বলে, আমি গাড়িতে বসে আছি আর স্যার চন্দ্রলেখার কাছে আছেন। সত্যি? খুশি হয়ে চিৎকার করে ওঠে তানিয়া। তার কণ্ঠে খুশি স্পষ্ট। তা বুঝতে পেরে লাবিবের মুখেও হাসি ফুটে ওঠে। রনক চিত্রলেখাকে আনতে গেছে, আমাকেও সঙ্গে নিয়ে যেতে। আপনি আসবেন জানলে অবশ্যই নিয়ে আসতাম। আপনি সঙ্গে থাকলে অন্তত আমাকে একা একা পাহারা দেওয়া লাগতো না। শেষের কথাটা আসতে বলে লাবিব যেন তানিয়া শুনতে না পায়। পরের কথাটা ধরতে না পেরে তানিয়া জিজ্ঞাসা করে, কি বললে? না, কিছু না। তোমরা আছো কোথায়? স্যার ম্যাডামের সঙ্গে আছেন। দে আর স্পেন্ডিং কোয়ালিটি টাইম টুগেদার। আর আমি গাড়িতে বসে মশা মারছি। ফিরছো কখন? সেটা তো বস ভালো বলতে পারবে। তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করা হয়ে গেলে ঢাকার জন্য রওনা হব। ঠিক আছে, সাবধানে থাকো অ্যান্ড কিপ মি আপডেট। ওকে লেডি বস। লাবিবের লেডি বস সম্বোধনে আরেক দফা হেসে ফেলে তানিয়া। রাখছি, সাবধানে এসো। আর এদিকে আমি আছি, সো ডোন্ট ওয়ারি। ইউ আর অলওয়েজ দেয়ার। আর কথা বাড়ায় না দুজনের একজনও। খানিকক্ষণ লাইনের দুপাশে নীরবতার পর তানিয়াই কলটা কেটে দেয়। কল কেটে যাবার পর গানটা যেখানে থেমেছিল আবার সেখান থেকেই শুরু হয়।
লাবিব একটা স্বস্তিময় নিঃশ্বাস ছেড়ে আবারও সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে। তার চোখের পাতায় তানিয়ার মুখটা ভেসে ওঠার সঙ্গে সঙ্গে লাবিবের চোয়াল জুড়ে হাসি ফুটে ওঠে। ক্লান্ত চিত্রলেখার যখন ঘুম ভাঙে, চোখ খুলতেই টের পায় সূর্য ডুবে এবারে সত্যি সত্যি চারিদিকে রাত নেমেছে। যদিও রৌনক আসার পরই ঘরে রাত নামিয়েছে, সেসব মনে পড়তেই লজ্জায় কান গরম হয় চিত্রলেখার। অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে থাকা মিষ্টি ব্যথা জানান দেয় রৌনক এক মুহূর্তের জন্য স্বস্তি দেয়নি তাকে। যা বলেছে তাই করেছে। সে যে কেবল বলার জন্য বলেনি, বরং যা বলেছে সেটা সে করেই ছাড়বে, করছেও। বাচ্চা কনসিভ না করা পর্যন্ত রেহাই নেই তার। রৌনকের বলা প্রতিটা কথা ভেবে লজ্জায় বেগুনি হয়ে যাচ্ছে বেচারি। কয়টা বাজে কে জানে, সময় দেখা প্রয়োজন। সকাল থেকে কিছুই খাওয়াও হয়নি, এখন পেটের ক্ষুধাও নিজ অস্তিত্ব জানান দিচ্ছে। চিত্রলেখার মনে হচ্ছে এখন সে সম্পূর্ণ দুনিয়াটা খেয়ে ফেলতে পারবে, এত ক্ষুধা পেটে। ওঠার চেষ্টা করলে তার পেটের কাছে একজোড়া পুরুষ হাতের বাঁধন শক্ত হয়। চিত্রলেখা জানে এই হাত জোড়া কার, তৎক্ষণাৎই সতর্ক হয় সে। এতক্ষণে টের পায় সে চাদরের নিচে বিব্রস্ত অবস্থায় আছে, তার পিঠের সাথে লেগে থাকা পুরুষ দেহটাও বিব্রস্ত। চিত্রলেখা লজ্জা পাওয়া পারে, আমতা আমতা করে বলে, আমার ছাড়ুন প্লিজ, কাপড় পরবো। রৌনক আরো খানিকটা চিত্রলেখার শরীরের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করে ওর খোলা চুলে আরো খানিকটা মুখ গুজে দিয়ে বলে, মনে নেই, আমার সত্য পূরণ না হওয়া পর্যন্ত তোমাকে ছাড়ছি না আমি। প্লিজ। I want my child in your room. Trust me, I will get you pregnant this time. রৌনকের কথা শুনে লজ্জায় দুই হাতের পাতায় মুখ ঢাকে চিত্রলেখা। চিত্রলেখার উন্মুক্ত পেটের কাছে হাত বুলিয়ে দিতে ব্যস্ত রৌনক। তার কথা মতো আবারও কাছে টেনেছে প্রেয়সীকে, ডুব দিয়েছিল সে তার প্রেয়সীর উষ্ণ অঙ্গে। যদিও এতে চিত্রলেখা আপত্তি করেনি, রৌনক যেভাবে তাকে চায় সেভাবে নিজেকে সঁপে দিতে প্রস্তুত সে। আর পালাতে চায় না চিত্রলেখা, অনেক হয়েছে লুকোচুরি, আর নয়। চিত্রলেখার অনেক বলায় তাকে নিজের শার্টটা পরতে দিয়েছে রৌনক, তার নিজের পরনে শর্ট। একদিনেই বইয়ের এই কঠিন লজ্জা ভাঙতে পারবে না জানে রৌনক। এবারে রৌনকের বুকে মাথা দিয়ে শুয়ে আছে চিত্রলেখা, রৌনকের ঠোঁটটা ছুঁয়ে আছে চিত্রলেখার কপাল। কারো মুখে কোনো কথা নেই। বেশ খানিকক্ষণ চুপ করে থাকার পর রৌনক বলে, আমাকে তুমি পুরোপুরি ভরসা করো না, তাই না? অবশ্য ভরসা না করাটাই স্বাভাবিক। ভালোবেসে নয়, বরং নিজের স্বার্থে বিয়ে করছি আমি তোমায়। তোমাকে বাধ্য করেছি আমি বিয়ে করতে। রৌনকের মুখে এমন কথা শুনে তার বুক থেকে মুখ তুলে তাকায় চিত্রলেখা। দৃষ্টি রাখে রৌনকের দৃষ্টিতে। রৌনক ঠিক কতখানি কষ্ট পেয়েছে তা তার দৃষ্টিতে স্পষ্ট। রৌনকের দৃষ্টির কষ্ট টের পেয়ে চিত্রলেখার বুকের ভেতর অদৃশ্য কিছু একটা খামচে ধরে থাকে। হাত বাড়িয়ে রৌনকের গালে স্পর্শ করে চিত্রলেখা বলে, আই ট্রাস্ট ইউ। নো ইউ ডোন্ট। বিশ্বাস করলে আমার উপর ভরসা রাখতে। যত বড় সমস্যাই হতো পালিয়ে না এসে ঠিকই আমাকে জানাতে। আমি আগেই বলেছিলাম তোমায়, তুমি চাইলে আমার কাছ থেকে পালাতে পারবে না। আমি ছায়ার মতো সবসময় তোমার সঙ্গে থাকবো। একবার ভাবলে না, আমি যদি সেদিন অ্যাক্সিডেন্টে মারা যেতাম? প্লিজ। রৌনকের গাল দিয়ে ছুঁয়ে থাকা হাতটা তার ঠোঁটের উপর রাখে চিত্রলেখা। চোখ ছলছল করা, পানি এক্ষুনি পড়বে অবস্থায় ধরা কণ্ঠে চিত্রলেখা বলে, প্লিজ মরার কথা বলবেন না। আপনার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? তুমি যেন বাঁচার জন্য পালিয়ে এসেছো। আমি বরং ওই অ্যাক্সিডেন্টে মরে গেলে ভালো হতো। অত্যন্ত জ্ঞান ফেরার পর আমাকে জানতে হতো না আমার চন্দ্রলেখা আমাকে ছেড়ে চলে গেছে। তোমাকে ছাড়া প্রতিটা মুহূর্ত আমার মরা চাইতেও খুব কম যন্ত্রণা কাটায়নি। আমার মরে যাওয়া উচিত ছিল। রৌনক প্লিজ। নো লেট মি সি। আমি জানি তুমি আসার আগে আমার জীবনে আরেকজন ছিল। আমার একটা অতীত আছে। আমি আরেকজনের সাথে সংসার করেছি, অতীতে আরেকজনকে ভালোবেসেছি। বাট ট্রাস্ট মি, যখন থেকে তুমি আমার জীবনে এসেছো সেই মুহূর্তে থেকে আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, শুধু তোমাকেই ভালোবেসেছি। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, কিচ্ছু নেই। আই এম নাথিং উইথাউট ইউ, জাস্ট নাথিং বাট এ বিগ জিরো। চিত্রলেখার চোখের পানি এতক্ষণে ঝর্ণা হয়ে নেমেছে, যা থামার কোনো নাম নেই। এই মুহূর্তে রৌনকও বাধা দিচ্ছে না, তার নিজেরও চোখ ভিজে আছে, যা চিত্রলেখার কান্নার আরেকটা কারণ। নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে চিত্রলেখা বলার চেষ্টা করে, আমি জানি আই ট্রাস্ট ইউ। আমি আপনাকে তুমি ভালোবাসো না আমায়। ভালোবাসলে আমার জন্ম পরিচয় শুনে পালিয়ে আসতে না। ইউ আর অ্যাসেমড অফ মাই বার্থ। এই কথা বলেই চিত্রলেখাকে ছেড়ে উঠে বসেছে রৌনক। তার সঙ্গে সঙ্গে চিত্রলেখা উঠে বসেছে। খাটের হেডবোর্ডে হেলান দিয়ে রৌনক বলে, আই নো আই এম বাস্টার্ড। না, কি যাতা বলছেন আপনি? যা সত্যি তাই বলছি, এটাই সত্যি। আমি আমার বাবার জন্ম নই। অন্যদের মতো কি তোমার কাছে আমার জন্ম পরিচয়টা আসল?
অতটুকু শুনে কি পালিয়ে এসেছিলে, নাকি আরো কিছু বলে আমার মা তোমাকে ট্রেট করেছিল? এক মুহূর্তের জন্য চুপ করে রয় চিত্রলেখা। সে জানে এখন আর মুখ বন্ধ করে রাখাটা ঠিক হবে না তার। তবে আগে রৌনককে শান্ত করা প্রয়োজন। কিছুদিন আগেই মানুষটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে ফিরেছে, এখন পুরোপুরি সেরে ওঠেনি, তা তাকে দেখেই বোঝা যাচ্ছে। এ সময় তার এত হাইপার হওয়া ঠিক হবে না, শরীর আরও খারাপ করবে। তাই তৎক্ষণাৎ মাথায় যেটা আসে চিত্রলেখা সেটাই করে। রৌনককে অবাক করে দিয়ে তার কোলের উপর উঠে বসে হাত বাড়িয়ে দুহাতের আজলায় গাল ধরে সময় নিয়ে কপালে একটা চুমু খায়। তারপর রৌনকের দৃষ্টিতে দৃষ্টি রেখে বলে, আমার জন্য শুধু আপনি গুরুত্বপূর্ণ, আর কিছু না, বিশ্বাস করুন। না, তুমি আমার ভরসা করো না? আমায় বলতে দিন প্লিজ। সম্মতিতে মাথা ঝাঁকায় রৌনক। চিত্রলেখা আবারও বলতে শুরু করে, আমায় যেদিন মা তার ঘরে ডেকে নিয়ে আপনার জন্মের আসল সত্যিটা জানালো, বিশ্বাস করুন আমি কেবল সামান্য অবাক হয়েছি। তবে আপনার প্রতি আমার একটু ঘৃণা অনুভব হয়নি। যাকে ভালোবাসি তাকে কি ঘৃণা করা যায় বলুন? আমি যদি কখনো কোনো ভুল করি, আপনি পারবেন আমায় ঘৃণা করতে? মাথা ঝাঁকায় রৌনক। চিত্রলেখা বলে, আপনি যেমন আমায় ভালোবাসেন বলে ঘৃণা করতে পারবেন না, তেমনি আমিও পারবো না। তবে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, বিশ্বাস করুন, ভীষণ ভয় পেয়েছিলাম। সেই ভয় থেকেই আপনাকে কিছু বলার সাহস করতে পারিনি। আর কি বলেছিল মা তোমায়? উনি আমাকে শর্ত দিয়েছিল, আমি যদি আপনাকে ছেড়ে না যাই তাহলে আপনার জন্মের আসল কাহিনী, আসল সত্যিটা তিনি সবাইকে জানিয়ে দিবেন। আর এই সত্যিটা জানাজানি হয়ে গেলে আপনাকে আপনার পজিশন হারাতে হবে। কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর, শেয়ার হোল্ডার, তারা কেউ আপনাকে এই পজিশনে থাকতে দেবে না। আর সবাই সত্যিটা জেনে ফেলে বোর্ড মিটিংয়ে যদি সিদ্ধান্ত হয়, তাহলে আপনাকে সবটা ছাড়তে হবে, সব হারাতে হবে। আপনার এতদিনের কষ্ট, মেহনত, তাছাড়া সবাই জানলে আপনাকে কতভাবে অপমান, অপদস্থ হতে হবে, এইসব ভেবে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি স্বার্থপর হয়ে কেবল নিজের কথা ভাবতে পারিনি, তাই পালিয়ে এসেছিলাম। আমি না থাকলে আপনাকে কিচ্ছু হারাতে হবে না, সব ঠিক হয়ে যাবে আমি না থাকলে। চিত্রলেখার কথা শুনে হেসে ফেলে রৌনক। তাকে হাসতে দেখে চিত্রলেখা ভ্রু কুঁচকে তাকায়। তা দেখে বইয়ের নাকের ডগায় ছোট্ট করে চুমু খেয়ে রৌনক বলে, তোমাকে ভালোবেসে তোমার জন্য তোমার রৌনক এমন হাজারটা পজিশন ছাড়তে পারে, তুমি ভাবতেই পারবে না আমি তোমার ঠিক কতখানি ভালোবাসি। আমি জানি, কিন্তু আমি পারিনি, আমি স্বার্থপর হতে চাইনি। আপনার এত কষ্ট, এত বছরের পরিশ্রম, আমি পারিনি, বিশ্বাস করুন। চিত্রলেখার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের একদম কাছাকাছি টেনে নিয়ে কপালে কপাল ঠেকিয়ে রৌনক বলে, ইটস ওকে মাই লাভ, যা হবার হয়ে গেছে, কিন্তু এরপর আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। প্রমিস, যেই হোক, যত বড় ঠেট হোক, তুমি আমাকে সব জানাবে। প্রমিস মি? আই প্রমিস, আর কখনো কিচ্ছু লুকাবো না। দেন গেট ব্যাক টু ওয়ার্ক। আর একবার। রৌনক কি বলতে চাইছে বুঝতে পেরে চিত্রলেখা বাধা দেওয়ার চেষ্টা করে বলে, না, আগে আমার কথা শুনুন। আর শুনছি না। প্লিজ রৌনক। নো। আই থিঙ্ক আই এম প্রেগনেন্ট। নো। কিছু বলতে নিয়েও থেমে যায় রৌনক। চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে, ইউ আর হোয়াট? মেবি আমি প্রেগনেন্ট। সত্যি? তাই মনে হচ্ছে। টেস্ট করেছো? মাথা ঝাঁকিয়ে চিত্রলেখা বলে, না। তাহলে? আমার এই মাসের সাইকেলটা মিস হয়েছে, 2 সপ্তাহ হয়ে গেছে, তাই মনে হচ্ছে হয়তো আমি প্রেগনেন্ট। রৌনক শক্ত করে চিত্রলেখাকে বুকে জড়িয়ে নিয়ে বইয়ের মাথায় চুমু খেয়ে বলে, আমরা আজই ঢাকা রওনা করছি, কাল সকালে ডাক্তারের কাছে যাব। মাথা ঝাঁকায় চিত্রলেখা। আর কিছু বলতে পারে না দুজনের একজনও। রৌনক এই মুহূর্তে ঠিক কতখানি খুশি তা সে কাউকে বলে বোঝাতে পারবে না। ফাইনালি এতদিন পর তার আপন, নিজের রক্ত আসতে যাচ্ছে, একান্তই তার নিজের। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।